আমাদের আজকের গল্প প্রণব রায়ের লেখা অনুসন্ধান। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রতিরক্ষা তহবিলের জন্য নিউ এক্সপ্রেস স্টেজে জলসা। রাত 10:30টায় অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বোম্বে বাংলায় সর্বাধিক জনপ্রিয় গায়ক অচল মুখার্জির প্রোগ্রাম সবার শেষে হওয়ায় আসর ভাঙতে দেরি হচ্ছে। মুগ্ধ ও ভক্ত শ্রোতাদের ফরমায়েশ মতো খান আষ্টে গান পরিবেশন করার পর অচল মুখার্জি এবার নবম গানটি ধরেছে। এটি অচলের লেটেস্ট হিট। শুনতে শুনতে শ্রোতারা প্রায় মরে যাচ্ছে, আর মরে অচল মুখার্জিও যাচ্ছে শ্রোতাদের অনুরোধের জ্বালায়। বার পাঁচে ঘুরিয়ে ফিরিয়ে গাইবার পর অচল মুখার্জি তার গানটি শেষ করল। সঙ্গে সঙ্গে অডিটোরিয়াম থেকে নানাবিধ গলার আওয়াজ, আরও একখানা, আরও একখানা। কিন্তু অচল যত তাড়াতাড়ি সেখান থেকে বাড়ি যেতে পারলেই বাঁচে, কারণ কিছু কিছু তার শ্রোতা বন্ধুরা এমন রয়েছে যাদের দেখলে সে সত্যিই ভয় পায়, বিশেষ করে মেয়েদের। নিউ এক্সপ্রেস থিয়েটার থেকে শতিনেক গজ তফাতেই অন্ধকার এক নিরালায় অচল কুমার তার গাড়িটা রেখে দিয়েছিল, যাতে তাদের ফ্যানদের সহজে চোখে না পড়ে। ঊর্ধ্বশ্বাসে এসে গাড়িটাতে বসে সে স্টার্ট দিয়ে হাঁপ ছাড়ল। ওহ, সাংঘাতিক বিপদ থেকে বেঁচে যাওয়া গেছে। অল্প বয়সী মেয়েদের দেখলে জনপ্রিয় স্মার্ট অচল কুমারের কেন যে এত ভয় লাগে, কেন যে এত গাটা গুলি ওঠে, সেটা সে নিজেই জানে না, কিন্তু ওঠে। ঠোঁটে রং মাখা বিরুনি দোলানো ন্যাকা মেয়েগুলো তার কাছে রঙিন শাড়ির লেবেলাটা তেতো ওষুধের মতো এক একটা শিশি, বা রয়্যাল বেঙ্গল বাঘিনীর এক একটা পিসি। যাক, খুব ফাড়া কেটে গেছে আজ। এবার আরাম করে একটা সিগারেট ধরানো যেতে পারে। গাড়ি তখন পার্ক স্ট্রিট ছাড়িয়েছে। একটা সিগারেট মুখে গুজে লাইটারটা জ্বালতেই অজয় ভূত দেখে যেন চমকে উঠল। ভূত গাড়ির সামনে নয়, পেছনে। রেয়ার গ্লাসে তারই ছায়া। চকিতে অচল একবার পেছন ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে গাড়িখানা মাতালের পায়ের মতো বেসামালা হয়ে উঠল। রাত 12টার পর রাস্তা প্রায় ফাঁকাই থাকে, তাই রক্ষে। অচল দেখল ব্যাকসিটের তলা থেকে কোকড়া কালো চুরে ঘেরা ফর্সা একটা মুখ আস্তে আস্তে উঠে আসছে। বড় বড় কালো চোখে কিছু ভয় আর কিছু কৌতূহল। ভূত নয়, পেতনি, তরুণ পেতনি। অচলের গাটা যেন ছমছম করে উঠল। তাজ্জব ব্যাপার, গাড়িতে উঠে যখন সে স্টার্ট দিল তখন তো কেউ ছিল না। এই চলতি গাড়িতে পেতনি উঠল কি করে, আর কেমন করেই বা এলো? কাছে পিঠে তো কোনো শ্মশান নেই, তবু এলো কি করে? ঘ্যাস করে একটা ব্রেক চেপে অচল রাস্তার বাঁ দিকে গাড়িটা থামালো। পেতনির সঙ্গে একটা বোঝাপড়া করা দরকার। মনে মনে 3বার রাম নাম জপ করে অচল কিছুটা সাহস সঞ্চয় করে নিল। কিন্তু পেতনি তার আগেই বলল, থামলেন কেন? চলুন। কিন্তু আপনি... অচলের হঠাৎ মনে পড়ে গেল, পেতনি হলে তো সে লেডি, অর্থাৎ সম্মান রেখে তারপর কথা বলা উচিত। কেউ না, আপনি চলুন। কেউ না? তবে কি আপনি সত্যি না না, ভয় পাবেন না। আমি প্রেতিনী নই, আমি নূপুর চ্যাটার্জি। চলতি গাড়িতে উঠলেন কি করে? চলতি গাড়িতে উঠব কেন? আগেই লুকিয়েছিলাম পিছনের সিটের পাদানিতে। লুকিয়েছিলেন কেন? একটা রাতের আশ্রয়ের জন্যে। আমার গাড়িটা কি গ্র্যান্ড হোটেল নাকি? হ্যাঁ, আপনার চালাকি আমি বুঝতে পারছি না, এই ভাবছেন তো? যান যান, নেমে যান। মেয়েদের আমি এমনি তো পছন্দ করি না। রাগ করছেন কেন? একা মেয়ে আমি, এত রাতে কোথায় যাব বলুন? আপনাকে দেখে তো শিক্ষিত ভদ্রলোক বলেই মনে হয়। দয়া করে একটু আশ্রয়। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। আপনাকে চিনি না, জানি না, কোথায় নিয়ে যাব? যেখানে হয়, রাতটা নিরাপদে কাটাবার মতো কোথাও নিয়ে চলুন। না, আমি যাব না, আপনি নেমে যান। হঠাৎ পেছনের দিকে তাকিয়ে নূপুর ভীত গলায় বলল, শিগগির চলুন প্লিজ, আমার বড় বিপদ।
দেখা গেল দূর থেকে আরও একখানা গাড়ির হেডলাইট ক্রমশ এগিয়ে আসছে। বিপদ? কি বিপদ? গোয়েন্দা তাড়া করেছে আমায় সেই সন্ধে থেকে। হ্যাঁ? গোয়েন্দা? এই খুনটুন করেছেন নাকি আপনি? হ্যাঁ? না না, খুন করব কেন, পরে সব বলবো। আপনি শিগগির চলুন, ওরা দেখতে পেলেই আমায় ধরবে আর ভাববে আপনি আমাকে নিয়েই পালাচ্ছেন। হ্যাঁ? আপনাকে নিয়ে পালাচ্ছি? অচলের ভীষণ জলদেষ্টা পেয়ে গেল। পেছনের হেডলাইট ততক্ষণে আরও কাছে এসে পড়েছে। অচলের কাঁধে সজোরে নাড়া দিয়ে নূপুর বলল, ওই ওই তো ওরা এসে পড়লো, স্টার্ট দিন গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়েই অচল টপ গিয়ারে ফেলে দিল। পেছন থেকে চিৎকার শোনা গেল, গাড়ি থামাও বলছি, স্টপ স্টপ। কিন্তু অচলের অস্টিন কেমব্রিজ যেন হাওয়ায় উড়ে অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক পরের মুহূর্তে অচলের গাড়ির জায়গায় 1929-এর একটা ফোর্ড এসে দাঁড়িয়ে সশব্দে হাঁপাতে লাগলো। অস্টিনের কেমব্রিজখানায় এসে পৌঁছল যোধপুর পার্কের রাস্তায়, 3 তলা একটা ফ্ল্যাট বাড়ির সামনে। অচল বলল, আর তো গোয়েন্দার ভয় নেই, এখন আপনি আসুন। তাড়িয়ে দেবেন তো আনলেন কেন শুনি? বাহ, আমি আপনাকে আনলাম বুঝি? হ্যাঁ, না আপনি আমাকে আনলেন? আপনিই তো আনলেন। ঘাট হয়েছে আমার, এবার দয়া করে আপনি নেমে যান প্লিজ। এত রাতে একা কোথায় যাব? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকে খুশি যান, তাতে আমার কি? আমি এখন গ্যারেজে গাড়ি রেখে ঘরে যাব। আজকের রাতটা আপনার গ্যারেজেই না হয় থাকতে দিন। বাহ, বেশ বললেন তো আপনি। কাল ভোরে আমার ক্লিনার এসে যখন গ্যারেজ খুলবে তখন কি হবে? সোজা থানায় গিয়ে ধরা দিন, যান। বিশ্বাস করুন, আমি চোর, ডাকাত বা খুনি নই। হ্যাঁ, আপনি বললেই আমি বিশ্বাস করব যেন। শুনুন, আমার মাথা অত নিরেট নয়। আচ্ছা বেশ, থানায় যেতে না চান, হাসপাতাল খোলা আছে, সেখানে গদিওয়ালা বিছানাও পাবেন। আমি কিন্তু আর দাঁড়াতে পারছি না, জানেন, আমার নিঃশ্বাসের সঙ্গে ছাই বেরিয়ে আসছে কিন্তু। ছাই? কেন? কেন আবার? রাত 1টা বাজে, খিদের চোটে পেটের নাড়ি জ্বলে আমার ছাই হয়ে গেছে। স্থানকাল পাত্র বলে নূপুর হেসে ফেলল জোরে। একরাশ রূপোর ঘণ্টার ধ্বনির মতো মিষ্টি খিলখিল হাসি। আর তক্ষণে দোতলায় একটা অন্ধকার জানালায় যেন টুপ করে আলো জ্বলে উঠল। দেখা দিল গ্লোবের মতো একখানে মুখ। আলো পেছনে তাকায় মুখটা স্পষ্ট করে দেখা গেল না, শুধু টাকের পালিশ চকচক করতে লাগলো এবং শোনা গেল একটা হাসি খুশি গলার স্বর। এই বউরে লইয়া আইলেন নাকি অসল বাবু? হ্যাঁ, ভালো ভালো, ফাল্গুন মাস পড়ছে, বউরে আর কয়দিন বাপের বাড়িতে রাখুন যায়। দাঁড়ান দাঁড়ান, আমি সদর খইলা দিতে আসি। গ্লোবের মতো গোল মুখখানে জানলা থেকে অপসৃত হলো। অচলের কপালে তখন বিন বিন করে দেখা দিয়েছে ঘাম। মুখ থেকে শুধু একটা শব্দই বেরোলো, সর্বনাশ! কি হলো? কাল সকালে মুখ দেখাবো কেমন করে? অচলের গলাটা প্রায় কাঁদো কাঁদো হয়ে উঠল। নূপুর টপ করে গাড়ি থেকে বলল, উনি দরজা খোলার আগেই আমি বরং পালিয়ে যাই। অচল খপ করে নূপুরের হাত ধরে ফেলল। চাপা গলায় পাগলের মতো বলে উঠল, না না, পালাবেন না, পালিয়ে আর কেলেঙ্কারি বাড়াবেন না। ঘটাং করে একটা শব্দ। সদর দরজা খুলে গ্লোবের মতো সেই মুখ সাদরে অভ্যর্থনা করলেন। আসেন আসেন। যন্ত্রচালিতের মতোই অচল গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলল। কিন্তু দুন্দুবিবাবুর শোয়ার কোনো তাড়া দেখা গেল না। দরজা থেকে খানিকটা এগিয়ে এসে হাসি হাসি মুখে বললেন, রাত দুপুরে আপনাকে হাসি মস্করা শুই নাই বুঝি যে বউ লইয়া আইলেন। হারে মশয়, পরিবার ছাড়া পুরুষ আর পাইলট ছাড়া প্লেন সমান, কখন কোথায় গোত খাইয়া পড়বো তার কিছু ঠিক আছে? নিজের রসিকতায় দুন্দুবিবাবু যেন নিজেই দুন্দুবিনাথ হয়ে উঠলেন। তারপর বললেন, ভেতরে চলেন ভেতরে চলেন, শ্রীমতী আর কতক্ষণ খাড়াইয়া থাকবেন? অচল গ্যারেজে গাড়িটা তুলে দিল। তারপর দরজা বন্ধ করে সদর দরজার দিকে এগোতে এগোতে মোলায়েম গলায় নূপুরকে বলল, কই, এসো। নারীজাতের জন্মগত সংস্কারের বশেই বোধহয় নূপুর আঁচলটা মাথায় তুলে দিল। অচলের ফ্ল্যাট 3 তলায়। দরজার সামনে দাঁড়িয়ে নূপুর বলল, ভয় করছে। এখানে ভয়টা কিসের? আপনার বাড়ির লোকজন, মানে আপনার স্ত্রী যদি ঝগড়া করে সত্যি বাপের বাড়িতে গেছেন বুঝি? কি বাজে বকছেন? মাথা নেই তার মাথা ব্যথা।
ভন্ডুল চাকর ছাড়া কেউই এখানে থাকে না, তাও সন্ধ্যের পর সে চলে যায়। নূপুর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শোয়ার ঘরটা দেখিয়ে দিল অচল। যান, শুয়ে পড়ুন গে, আমার ভীষণ খিদে পেয়েছে। খাবার কোথায়? খাবেন কি? বসবার ঘরের একধারে ডাইনিং টেবিলের উপর ঢাকা দেওয়া খাবার দেখিয়ে অচল বলল, ভন্ডুল যা রেখে গেছে। একা একা খেলে আপনার পাপ হবে। তার মানে? আমার বুঝি খিদে পায় না? দুপুরেও আজ খাওয়া হয়নি। এই জন্যেই মেয়েদের আমি পছন্দ করি না। সব কিছুতেই তারা ভাগ বসাতে চায়। গাড়ি করে আনবো, আশ্রয় দেব, খেতে দেব। এতখানি দাসত্ব আমার পোষায় না। আপনার পোষাতে হবে না, থাক। নূপুর শোয়ার ঘরের দিকে এগোলো। রাগটুকু আছে 16 আনা। নূপুর ততক্ষণে শোয়ার ঘরের মধ্যে অদৃশ্য হয়েছে। এ ঘর থেকে অচল চেঁচিয়ে বলল, খাওয়ার ইচ্ছে থাকে তো টেবিলে এসে বসা হোক। অচল তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। মিনিট 5 বাদে বেরিয়ে এসে দেখে নূপুর তখনও আসেনি। ভিজে মাথা মুছতে মুছতে শোয়ার ঘরের দিকে উকি মেরে দেখে জানালার ধারে নূপুর পেছন ফিরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। দরজার গোড়া থেকেই অচল হাঁক দিল, সাদাসাদি করতে পারবো না বলছি, আমার পেটে আগুন জ্বলছে। আপনি খেয়ে নিন। আমি একা খেলে আপনার নজর লাগবে না? তারপর কলেরা হয়ে মরি আর কি। এই বয়সেও নজর লাগার ভয়? নিশ্চয়ই, মেয়েদের নজর সাংঘাতিক। কি করে জানলেন? আপনার উপর নজর লেগেছিল বুঝি কখনো? কখনো? অনবরত লাগছে, পথে ঘাটে, সিনেমা, হোটেলে, সর্বত্র। চলুন, খাওয়ার টেবিলে চলুন। সেই রাত্রেই উত্তরাঞ্চলের এক জনবিরল পাড়ায় সেই 1929 সালের ফোর্ড গাড়িখানা হাঁসফাঁস করতে করতে একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। স্টিয়ারিংয়ের সামনে লম্বা এবং রোগাটে চেহারা শুট পড়া এক ব্যক্তিকে দেখা গেল। মুখে ধুমায়িত এক প্রকাণ্ড বর্মা চুরুট। কপালের 2 ফরুর মাঝখানে বিরক্তিকর একটা বিচে যেন কামড়ে বসে আছে। তিরিক্ষি গলায় লোকটা বলল, নেমে পড় জহর। জবাবে খোদ খোদ করে লোকটা 2 বার আওয়াজ করল শুধু। লোকটি এবার পাশে তাকালো। জহর অঘরে ঘুমোচ্ছে। মাথায় খাটো, স্থূলকায় এবং প্রকাণ্ড একটা বেলুনের মতো শুট পরানো হয়েছে তাকে। সুখনিদ্রায় ভুঁড়িটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। ফোর্ড গাড়ির চালক চাপা গর্জনে শুধু বলল, ক্যাটাভেরাস কুম্ভকর্ণ। তারপরেই মুখ থেকে ধুমায়িত চুরোটটা নামিয়ে সুখসুপ্ত জহরের নাকের নিচে ধরল। 5 সেকেন্ডের মধ্যেই বিরাট একটা হাঁচির শব্দে সারা গাড়ি যেন থরথর করে উঠল। চোখ রোগড়ে জহর বলল, চোখ বুঝে একটা প্ল্যান ভাবছিলাম, দিলে তো সব ভেস্তে। কেন যে চুরুট খাস ভানু? আরে থাম থাম, রবার্ট ব্লেক চুরুট খেতে জানিস? ভালো গোয়েন্দা হতে গেলে ভালো চুরুট তো খেতেই হবে। এই ব্যক্তি দুটো যে কে তা এতক্ষণে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। একজন হচ্ছে বিখ্যাত ভানু গোয়েন্দা, আর অপরজন তার সহকারী জহর। বলাই বাহুল্য, দুজনেই শখের গোয়েন্দা। এত বড় 2 প্রতিভাকে সরকারি গোয়েন্দা বিভাগে রাখতে ভরসা করেনি তারা। আশ্চর্য এদের প্রতিভা, আশ্চর্য এদের বুদ্ধি। এমনকি এদের বাসস্থানটিও বড় অদ্ভুত। লোহার শিক লাগানো কয়েকটি জানলা ছাড়া বাড়িটার কোনো দরজাই নেই। গ্যারেজে গাড়ি রেখে ভানু পকেট থেকে একটা টর্চ বের করে ছাদের উপর আলো ফেলল। দেখতে দেখতে মই নেমে এলো। সেই মই বেয়ে উঠতে উঠতে ভানু বলল, চোরই বল আর আততাই বল, ব্যাটারা ভারী জব্দ হয়েছে। বাড়িতে দরজাই তৈরি করিনি। আয় আয়, কোথা দিয়ে আসবে, আয়। সত্যি কি ব্রেন তোর ভানু। দুজনেই ছাদে ওঠার পর মইখানা টেনে নেওয়া হলো। যে লোকটি টেনে দিল সে হচ্ছে ভানুর বিশ্বস্ত ঘণ্টাকর্ণ। ভানু বলে, আরে এই ঘণ্টা রেখেছি কেন জানিস? কেন? বুঝতে পারলি না? ঘণ্টা হচ্ছে বোবার কালা। আমাদের প্ল্যান বা গুপ্ত খবর কিছুতেই শত্রুপক্ষকে জানাতে পারবে না। ও, তুই শার্লক হোমসের ওপরে গেছিস ভানু। ছাদের মাঝখানে আংটা লাগানো লোহার একখানা চৌকোপাত। ভানু আংটা ধরে টানতেই পাতটা সিন্ধুকের ডালার মতো উঠে এলো। ভেতরে এক সারি সিঁড়ি। দুজনেই নেমে গেল, আর তাদের পেছন পেছন নামলো ঘণ্টাকর্ণ। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল চৌকো লোহার দরজা। খাওয়া দাওয়ার পর নতুন একটা চুরোট ধরিয়ে চিন্তিত মুখে ভানু বলল, এখন কি করা যায়? ঘুমানো যাক। রাবিশ। রাগ করছিস কেন? এই চকলেটগুলোতে কি মিশিয়েছি জানিস? কি? অ্যান্টি স্লিপিং ডোজ, ঘুম তাড়াবার ওষুধ। ব্যাস,
আর ঘুম আসবে না। ভানু টেবিলের ড্রয়ার থেকে খবরের কাগজের কাটিংটা বের করে আনলো। কাগজের অল্পটুকুতেই অল্প বয়সী একটা সুরূপা মেয়ের ছবি ছাপা। ছবির নিচে যা লেখা ভানু সেটা পড়ল। এই নিয়ে ৭৩ বার পড়া হলো। নূপুর চ্যাটার্জি নামে বছর ২১-২২-এর একটি মেয়ে দিল্লি হইতে নিখোঁজ হইয়াছে। রং ১৪ ক্যারেট সোনার ন্যায় গৌর, দোহারা গড়ন আর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। চিবুকের ডান দিকে তিল আর বাম ভুরুতে ঈষৎ কাঁটার দাগ। জীবিত বা মৃত ধরিয়া দিতে পারলে নগদ ২৫,০০০ টাকা পুরস্কার। ডক্টর দিগম্বর চ্যাটার্জি, দরিয়াগঞ্জ, দিল্লি। জহরের সামনে কাগজের কাটিংটা ধরে ভানু বলল, ভালো করে দেখ তো, এই মেয়েটা না? ঘুরিয়ে ফিরিয়ে বার কয়েক দেখে জহর গম্ভীর মুখে বলল, শিওর অ্যান্ড সার্টেন। তাহলে একেই তুই রেনবো ক্যাফেতে দেখেছিলি? শিওর অ্যান্ড সার্টেন। কি দেখেছিলি ঠিক করে বলতো? ২৩ বার বলা হয়ে গেছে, এইবার নিয়ে ২৪ বার হবে। হক মার্কেটের পাশে তোর গাড়িখানা রেখে তুই নেমে গেলি শার্লক হোমসের বই কিনতে, আর আমি ঢুকলাম রেনবো ক্যাফেতে কবিরাজি কাটলেট খেতে। ফার্স্ট ক্লাস বানায় ওরা, সত্যি। চোখ বুজে গোটা কাটলেটটা মুখে পুড়েছি, এমন সময় ঠিক করে একটা আওয়াজ কানে এলো। চোখ মেলে দেখি সামনের টেবিলে, সে কি বলবো ভানু, একখানা যেন বিউটি। রাখ তোর বিউটি, কি হলো সেটা বল। দেখলাম খান কয়েক স্যান্ডউইচ আর একখানা কফি নিয়ে নীল শাড়ি পরায় একটি মেয়ে আমার দিকে তাকিয়ে খিকখিক করে হাসছে। দেখে ভাই কাটলেট চিবোতেই ভুলে গেলাম। ভুলে গেলি? গেলাম, মনে হলো মুখখানা চেনা চেনা, দেখা দেখা। তাড়াতাড়ি পকেট থেকে এই কাটিংটা বের করে মিলিয়ে নিই। এই তো সেই পলাতকা নূপুর চ্যাটার্জি। ঠিক দেখলি? শিওর অ্যান্ড সার্টেন। চিবুকের ডান দিকে তিল ছিল? বোধ হয়। বা ভুরুতে কাটার দাগ? হয়তো। বোধ হয়, হয়তো। তাহলে শিওর অ্যান্ড সার্টেন কি দেখলি? তার বিউটি। রাবিশ, বল তারপর কি হলো? আমাকে একবার কাটিংয়ের দিকে আর একবার তার দিকে দেখে মেয়েটা মানে নূপুর চ্যাটার্জি চট করে ঘুরে বসল আর আরে আরে চাইতে লাগলো আমার দিকে। তুই তখন কি করলি? কাটলেটখানা কোত করে গিলে ফেলে আমি তক্ষুনি তাকে ডাকতে গেলাম। ফিরে এসে দেখি ১.৫খানা স্যান্ডউইচ আর ৮খানা কফি পড়ে আছে। নীলবসনা সুন্দরী হাওয়া। ইস, কি চান্স মিস করলি! আমাকে ডাকতে না গিয়ে মেয়েটাকে কিছুক্ষণ আটকে রাখতে পারলি না? কি করে আটকাবো? কি করে আবার? আলাপ জমিয়ে। তাই তো ভেবেছিলাম, কিন্তু বলবো কি ভাই? মেয়ে দেখা ইস্তক আমার বুকের ভেতর কাম সেপ্টেম্বরের মিউজিক বাজছিল। থাম, ক্যাডাভ্যারাস কোথাকার! রাগ করছিস কেন? আমার কপালই তো মন্দ। তারপর রেনবো ক্যাফে থেকে বেরিয়ে মেয়েটাকে রাস্তায় খুঁজতে বেরোলাম। আমায় দেখে সে একটা প্রাইভেট মোটরে উঠে পড়ল। আমার আবার বুড়ির ওয়েটটা একটু বেশি, তাই তোকে বললাম গাড়ি চালিয়ে ফলো করতে। কিন্তু তোর গাড়ি তো স্টার্টই নেয় না, যদিও বা স্টার্ট নিল চলতেই চায় না। আর যদিও বা চলল, দুফালিং এগিয়ে গিয়ে হেপ্পো রুগীর মতো হাঁপাতে লাগলো। ততক্ষণে নূপুর চ্যাটার্জির গাড়ি হাওয়া। গাড়ির নম্বরটা নিয়েছিস? শিওর। ব্লেকের যেমন স্পিথ, ভানু গোয়েন্দারও তেমন জহর অ্যাসিস্ট্যান্ট। কত নম্বর? ১০৯। সে তো বিখ্যাত গায়ক অচল মুখার্জির গাড়ি। যাক, একটা তো ক্লু পাওয়া গেল। ডাক্তার দিগম্বর চ্যাটার্জির ২৫,০০০ টাকা আমাদের কপালে নাচছে রে জহর। ২৫,০০০ টাকা, অর্ধেক রাজত্ব বললেই হয়। অর্ধেক রাজত্ব তুই নিস ভানু, রাজকন্যাটি যেন আমার ভাগ্যে পড়ে। রাজকন্যার শখ? ওই হিপোপটেমাসের মতো ভুঁড়ি নিয়ে? কেন, পাত্র হিসেবে আমি মন্দ কি? দিন কতক ডায়েটিং করে ভুঁড়িটা কমিয়ে ফেললেই হবে। হোপলেস। ঠিক সেই সময় খাবার টেবিলে বসে নূপুর চ্যাটার্জি ওই একই কথারই পুনরুচ্চারণ করল। হোপলেস। রান্না বেশ, প্রতিদানে কাল আমি রান্না করে খাওয়াবো। রক্ষে করুন, মেয়েদের পলিসি আমার জানা আছে। প্রথমে রাঁধুনি হতে চায়, তারপর গিন্নি। তাও জানেন? মেয়েদের বিষয়ে আপনার অসীম জ্ঞান দেখছি, কিন্তু আমার দিক থেকে সে ভয় নেই। মেয়েদের বিশ্বাস কি? আমাকে বিশ্বাস করতে পারেন না? না। কেন? আপনি সাংঘাতিক সুন্দরী, আমার ভয় করে। মেয়েদের সঙ্গে কথা বলতেও শেখেননি? মুখ লাল হয়ে ওঠে নূপুরের। পাশের ঘরে চলে যায় সে। অচলের মুখে দরাম করে দরজা বন্ধ হওয়ার আওয়াজ শোনা গেল। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে
অচল উঠে গিয়ে একটা সোফার ওপর আড় হলো। আচমকা কলিং বেলে ঘুমন্ত কানে যেন একটা ঠাস করে চড় মারল। মুখময় রাজ্যের বিরক্তি নিয়ে সোফার ওপর অচল ওপাশ ফিরে শুল। কি জ্বালা! কলিং বেলটা আবার তারস্বরে ডাকাডাকি শুরু করলো। অগত্যা উঠতেই হলো অচলকে। জানালা খুলে দিতেই ভোরের আলো যেন হাসি মুখে গুড মর্নিং জানালো। কিন্তু অচলের বিরক্তি বেড়েই গেল। ইস, আরও ঘণ্টাখানেক দিব্যি ঘুমিয়ে নেওয়া যেত। কোন যে হতভাগা এলো কে জানে, নিশ্চয়ই কোনো ইনসমনিয়ার রুগী। নইলে কাক ডাকার আগে কোনো ভদ্রলোকই কারোর বাড়িতে ডাকাডাকি করে? কোচকানো ভুরু আর ঘুম জড়ানো রাঙা চোখ নিয়ে অচল ফ্ল্যাটের দরজাটা খুলে দিল। আর সঙ্গে সঙ্গে তার চোখ থেকে যেন ঘুমটা ছেড়ে গেল। বিচিত্র দুই মূর্তি দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, একজন লম্বা লিকলিকে আর অন্যজন খাটো আর ভুঁড়িদার। দুজনেরই পরনে স্যুট, একজনের ঢলঢলে আর অন্যজনের আঁটো সাঁটো আর ফাটো ফাটো। একজনের চোখে তিরিক্ষি চাউনি আর আরেকজনের মুখে কান এঁটো করা হাসি। দুজনের আওয়াজও দুরকম। একসঙ্গে তারা বলে উঠল নমস্কার। অচলের কাছ থেকে ভারী গলায় প্রত্যুত্তর এলো, নমস্কার। আপনার সঙ্গে আলাপ করতে এলাম, চলুন বসা যাক। নেহাত ভদ্রতার খাতিরেই অচলকে দরজা ছেড়ে সরে দাঁড়াতে হলো। আগন্তুক দুজন ঘরে ঢুকে সোফায় বসল। লম্বাটে বলল, ভালো আছেন তো? সঙ্গে সঙ্গে অমায়িক হেসে খাটোও বলল, ভালো ঘুম হয়েছে? অচলের সর্বাঙ্গ যেন তীর করে উঠল। চেপে গিয়ে শুধু বলল, কি চাই আপনাদের? একটা কথা আছে আপনার সাথে। প্রাইভেট। আমার সঙ্গে? ইয়েস জেন্টলম্যান, আপনার সঙ্গেই। আপনি তো সেই বিখ্যাত গাইয়ে অচল মুখার্জি। আপনার গান। গান হবে না, পারবো না, গাইবো না। টাকা দিলেও গাইবো না। জলসার ফাংশন আর জলসা করে করে আমার দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই, লাইফ মিজারেবল। আমার কাশি হয়েছে, ফ্যারেঞ্জাইটিস হয়েছে, ব্লাড প্রেশার বেড়েছে। যান, আপনারা আসুন। অচল দম নিতেই খাটো বিরাট একটা নিঃশ্বাস ফেলে বলল, ডেঞ্জারাস। গানের নাম শুনে একেবারে মেশিন গান চালিয়ে দিলেন। আপনি বৃথাই চড়ছেন জেন্টলম্যান। গানের জন্য আমরা আসিনি, আমরা আসছি একটা অন্য ব্যাপারে। অন্য ব্যাপার? কি সেটা? প্রাইভেট ডিটেকটিভ ভানু গোয়েন্দার নাম শুনেছেন? শুনেছি। দেখেছেন? না। নিজের বুকে আঙুল টেকিয়ে ভানু সগর্বে বলে, এই দেখুন। আর এই দেখুন ওর অ্যাসিস্ট্যান্ট জহর। অচলের ঠোঁট দুটো যেন ইঞ্চিখানেক ফাঁক হয়ে গেল। সেই অবস্থায় কয়েক সেকেন্ড থেকে সে আবার বলল, কিন্তু আমার এখানে গোয়েন্দা কেন? সেটা আপনিই বুঝে দেখুন। তার মানে কি বলতে চাইছেন? মিস নূপুর চ্যাটার্জিকে চেনেন নিশ্চয়ই। এক মুহূর্তের জন্য অচলের দেহে যেন রক্তস্রোত সত্যিই অচল হয়ে গেল। এই মুহূর্তের মধ্যেই অচলের মনে সন্দেহ, আশঙ্কা, আতঙ্ক প্রভৃতি নানা উৎকট ভাবের যেন খিচুড়ি পাকিয়ে গেল। কিন্তু নিজেকে সামলে নিল অচল। চোখ মুখে যতটা সম্ভব বিস্ময় ফুটিয়ে বলল, নূপুর চ্যাটার্জি? কই না তো। চেনেন না? আগে না। কে তিনি? দিল্লির ডাক্তার দিগম্বর চ্যাটার্জির মেয়ে। পরমা সুন্দরী। শুনুন, আমি কলকাতার মানুষ, ওর মধ্যে ব্যাচেলার। মেয়ে ছেলেই আমার ধাতে সয় না, তাও আবার দিল্লিওয়ালি। ভুল হয়েছে আপনাদের। মিথ্যে লুকোবার চেষ্টা করবেন না অচলবাবু, আমি সবই জানি। জানেন? কি জানেন? যা ঘটেছে, নূপুর চ্যাটার্জি এবং আপনি পরস্পরের লাভে পড়েন, কিন্তু ডাক্তার দিগম্বর আপনাদের বিবাহে আপত্তি করায় মেয়েটি দিল্লি থেকে পালিয়ে আসে এবং আপনি তাকে লুকিয়ে রেখেছেন। কেমন, ঠিক কিনা? বাহ, দিব্যি একখানা উপন্যাসের প্লট বানিয়ে ফেলছেন তো। অস্বীকার করতে পারেন গত রাত্রে এক নীলবাসনা সুন্দরীকে নিয়ে আপনি মোটর হাঁকিয়ে পালাচ্ছিলেন? মাথা খারাপ? ভানু গোয়েন্দার চোখে ধুলো দেওয়াটা কিন্তু সহজ নয় জেন্টলম্যান। রবার্ট ব্লেককে আমি গুলে খেয়েছি। ভালোই নূপুর চ্যাটার্জিকে বার করে দিন। বের করে দেবো মানে? আপনাদের কি ধারণা আমি তাকে ট্যাকে গুজে রেখেছি? ট্যাকে নয়, এই আপনার ফ্ল্যাটে। শিওর অ্যান্ড সার্টেন? কেন ঝামেলা করছেন স্যার? হারমোনিয়াম আছে, তানপুরা আছে, কিন্তু নুপুর টুপুর এখন নেই। নেই? আগে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। পাশের ঘর থেকে সরু মিষ্টি মেয়েলি গান ভেসে এলো। মুগ্ধ হয়ে গেল অচল। তারপরেই নিমেষে রক্ত হিম হয়ে গেল তার।
সব মাটি করে দিল বুঝি নূপুর। বজ্জাত মেয়েটা গান গাইবার আর সময় পেল না। আর গান শুনতে শুনতে ভানু তিরিক্ষি মুখে একটু একটু করে সন্দেহের ছায়া দেখা দিল। একটা চোখ ছোট করে প্রশ্ন করল, কে গায়? রেডিও। কেন ব্লাফ দিচ্ছেন স্যার? স্পষ্টই বুঝতে পারছি পাশের ঘরে খোশ মেজে যে কে গান গাইছেন। পাশের ঘরটা আমরা সার্চ করব। অচলের হৃৎপিণ্ডটা যেন এবার লাফিয়ে উঠেই স্থির হয়ে গেল। সার্চ? ইয়েস জেন্টলম্যান, আমার দৃঢ় বিশ্বাস পাশের ঘরে যিনি গাইছেন তিনি নূপুর চ্যাটার্জি ছাড়া আর কেউই নন। বলছি তো রেডিওতে গান হচ্ছে। বেশ, তো দেখাই যাক না কে গাইছে। শোয়ার ঘরের দরজার দিকে ভানু এগোলো। সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে দরজা আগলে দাঁড়ালো অচল। তার মনের পর্দায় সিনেমার মমতাজের মতো কতগুলো পরপর ছবি খেলে যাচ্ছে। থানা, পুলিশ, আদালত, খবরের কাগজ, বড় বড় হেডলাইন। যেন বিকারের ঘরে এসে চেঁচিয়ে উঠল, খবরদার, এ ঘরে ঢুকছেন কি একটা ঘুষিতে নকআউট। নকআউট? আলবাত, 3.5 বছর আমি বক্সিং লড়েছি। এই দেখুন আমার বাইসেপ। বক্সিং আমরাও জানি, কিন্তু লড়ব না। আয়, চলে আয় ভানু। অলরাইট, গুড বাই। কিন্তু পলকের মধ্যে দুজনের চোখে কি যেন ইশারা হলো। জহর দোগালে হাত দিয়ে বুক চেপে কাতরে উঠল। তারপর প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে বসে পড়ল সোফার উপর। হতভম্ব হয়ে অচল বলল, আরে কি হলো? করোনারি। বলেন কি, মরে যাব নাকি? যেতেও পারে। নারীর কথা শুনলেই ওর করোনারি অ্যাটাক হয়। ঠান্ডা জল আছে? শিগগির 1 গ্লাস জল দিন তো। দরজা ছেড়ে অচল প্রায় ছুটে গেল জলের সেরাইয়ের কাছে। আর সেই সুযোগে ভানু হুড়মুড় করে দরজা ভেঙে ঢুকে গেল পাশের ঘরে। ভানুর কিছু কিছু করোনারি অ্যাটাকের ভুলে জহর ও জলের সেলাই ফেলে দুজনেরই পিছু পিছু অচল। আশ্চর্য, ঘরে তো কেউই নেই। জানালার পাশে ঝকঝকে রেডিওগ্রামটা যেন হাসছে, গান করে চলেছে সেটি। ভানু আর জহর একবার পরস্পরের দিকে তাকালো, তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। আর বিস্ময়ে অবাক হয়ে রইল অচল। কি আশ্চর্য, গেল কোথায় নূপুর? কিন্তু যায়নি কোথাও। গানটি হঠাৎ থেমে গেল। আর ওয়ার্ড্রোপের পাল্লা থেকে বেরিয়ে এসে নূপুর চাপা গলায় প্রশ্ন করে, গেছে? কি ভেবেছেন কি? হ্যাঁ, আমি মরছি গোয়েন্দার ভয়, আর আপনার প্রাণে গানের ফোয়ারা। বিশ্বাস করুন, ওরা যে গোয়েন্দা আমি প্রথমে জানতেই পারিনি। জানলে কি গাইতাম? আর আপনি বললেন রেডিওতে গান হচ্ছে। হঠাৎ গান থামালে ওদের সন্দেহ বাড়তো না? অচল একটু খুশি হলো। না, খোট্টার দেশের মেয়ে হলেও বুদ্ধি তার মাথায় রয়েছে। নূপুর বলে, ওয়ার্ড্রপের ফাঁক দিয়ে আমি ওদের দেখেছি। ওই ঢ্যাঙার বেটে লোক দুটোই কাল রাত্রিরে আমার পিছু নিয়েছিল। কিন্তু ওরা যা বলে গেল তা কি সত্যি? কি বলে গেল? আপনি কি দিল্লির ডক্টর দিগম্বর চ্যাটার্জির মেয়ে? বাড়ি থেকে পালিয়ে এসেছেন আপনি? সত্যি। কিন্তু কেন? চুপ করে রইল নূপুর। অচল আবার বলে, পালিয়ে এলেন কেন বলুন? বিয়ের ভয়ে। বিয়ের ভয়? চালাকি পেয়েছেন? হ্যাঁ, বিয়ে করতে মেয়েরা আবার ভয় পায় কবে থেকে? ভয় তো পুরুষরাই পায়। মেয়েরাও ভয় পায়, আমার মতো বর জোটে যাদের। তার মানে কেমন বর জুটেছিল আপনার? উড়িয়া না কাবুলিওয়ালা? বাঙালি। তবে ভয় পেলেন কেন? বাঙালি স্বামীরাই তো আসলে বউ। শুধু মেটার্নিটি হোমে যায় না, এই যা। কানা কিংবা খোড়া ছিল বুঝি পাত্রটি? হ্যাঁ না। তবে কেন পছন্দ হলো না শুনি? একটা শিম্পাঞ্জিকে কারো পছন্দ হয়? বলেন কি? এই শিম্পাঞ্জিরা আজকাল বাঙালি মেয়েদের বিয়ে করতে চাইছে? ওরা বাঙালি সিনেমা দেখছে বুঝি? জানি না, মেয়েদের বিপদে ছেলেরা বেশ মজা পায় দেখছি। সরি সরি, আপত্তি না থাকে তো ব্যাপারটা পরিষ্কার করে বলুন না। বিপদটা আপনার কোথায় ঠিক বুঝতে পারছি না। উদাসীন চোখে জানালার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থেকে নূপুর বলতে শুরু করলো, ছোটবেলা থেকে আমি দিল্লিতে মানুষ হয়েছি। মা নেই। বাবা দিগম্বর চ্যাটার্জি ডারউইন হসপিটালের নামকরা সার্জন। আমাকে তিনি ভালোবাসতেন খুবই, তবে রাশভারী লোক বলে মুখে প্রকাশ ছিল না। আমাকে দেখাশোনা করার জন্য আয়া ছিল। রোজ রাতে বাড়িতে ফিরে বাবা আয়ার কাছে খবর নিতেন আমি ঠিক সময়ে খেয়েছি কিনা, ঠিকমতো পড়াশোনা করেছি কিনা, আমার জন্যে কি কি জিনিস চাই। কিন্তু
আমাকে কোনো দিনও জিজ্ঞেস করতেন না। আমার সুখ সুবিধের জন্য তিনি যে এত খরচ করতেন তা কোনো সাধারণ বাপ তো করে না। অথচ সেই স্নেহশীল মানুষ হঠাৎ যেন একটা দুঃখের আবেগকে সামলে নিল নূপুর। তারপর আবার শুরু করলো। সিনিয়র কেমব্রিজ পরীক্ষা সবে দিয়েছি। মনে আমার তখন অনেক স্বপ্ন, অনেক কল্পনা। এমন সময় একদিন পানু মামা, মানে আমার ছোট মামা, আমাকে বললে, তোর বিয়ের নূপুর। শুনে আকাশ থেকে পড়লাম। ভেবেছিলাম সিনিয়র কেমব্রিজ পাশ করে ইউরোপের ট্যুরে বেরোবো। জীবনটাকে আর 10টা বাঙালি মেয়ের মতো মামুলি ছবির মতো মামুলি ফ্রেমে বাঁধিয়ে ছোট একখানা ঘরের মধ্যে টাঙিয়ে রাখবো না। তাই বিয়ের কথাটা ভাবেইনি কখনো। না ভাবাই ভালো। বিয়ে একটা ন্যাস্টি প্রথা, সাধ করে সাম্প্রদায়িক দাঙ্গা করে ঘরে এনে ঢোকানো। তারপর বলুন। পানু মামা যখন আমাকে বললে তোর বিয়ে রে নূপুর, তখন চমকে গেলাম। তবু মনে মনে কোথাও যেন একটা রঙিন স্বপ্ন ঘনিয়ে উঠতে লাগলো। অনেক আলো, ফুল দিয়ে সাজানো প্রকাণ্ড এক মণ্ডপ, রূপকথা রাজপুত্র, আর 2 দিন বাদেই দাম্পত্য জীবনের সেই ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি টায়ার পাংচার, আর স্বামী স্ত্রী দুজনেই গাড়ি ঠেলতে ঠেলতে একেবারে ঘেমে নেই একসার। এই তো রঙিন স্বপ্নের পরিণাম। যাকগে, কুমারী সমাজ চিরকালই নির্বোধ। কুমার ছাড়া কুমারীদের বিয়ে হয়? নির্বোধ বলতে হয় দুদলকেই বলুন। বেশ, তাই এখন বলুন। বিয়ের কথা শুনে সব মেয়ের যা হয়, আমারও তাই হলো। মনের মধ্যে যে ভাবটা বেশি প্রবল হয়ে উঠল সেটা কৌতূহল। ওটা মেয়েদের স্বভাব দোষ। তারপর পানু মামার বয়স 40-এর কাছাকাছি হলেও অনেকটা আমার বন্ধুর মতো। তাই জিজ্ঞেস করলাম, বর কেমন পানু মামা? পানু মামা তার ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বুলিয়ে তৎক্ষণাৎ জবাব দিলে, একেবারে ফার্স্ট ক্লাস। জামাইবাবু বেঁচে বেঁচে তোর জন্য যে বর ঠিক করেছে, একেবারে গ্র্যান্ড লেভেলে। হ্যাঁ, মনটা খুশি খুশি হয়ে উঠল। জিজ্ঞেস করলাম, দেখতে কেমন? দিব্যি। মাথায় বেশ লম্বা তো? হ্যাঁ, ওই অ্যাভারেজ বাঙালির তুলনায় লম্বাই বলতে হয়, 4.5 ফুটের কাছাকাছি। সে কি, আমি যে 5 ফুট 3 ইঞ্চি। গায়ের রং? রংটাও বেশি ফর্সা নয়, মানে কালো রঙের সোয়েটার পরলে মনে হয় খালি গায়ে নাড়িয়ে আছে। তবে ব্যাটা ছেলের রঙে কি এসে যায় বল? বুকের ভেতরটা কেমন করে উঠল। আমার পর হবে বেটে কালো? জিজ্ঞেস করলাম, নাক মুখ চোখ? অনবদ্য। জামাইবাবু সিলেকশন কি যা তা ভেবেছিস? ছোটবেলায় বক্সিং শিখতে গিয়ে ছোকরার নাকটা চেপটে গেছে বটে, কিন্তু তার ফলে একটা আশ্চর্য ব্যক্তিত্ব ফুটে উঠেছে। আর চোখ দুটোর গুণ কি জানিস? একই সঙ্গে দুদিকে দুটো জিনিস দেখতে পায়। বুক ঠেলে কান্না উঠে এলো। তবু চেপে জিজ্ঞাসা করলাম, ঠাট্টা করছো বুঝি? ছি ছি, সে সম্পর্ক তোর বাবার সঙ্গে, তোর সঙ্গে নয়। মাথাটা ঘুরছিল। কোনো মতে বললাম, এমন পাত্রটি কোত্থেকে জুটল? নাম কি? নামটা ঠিক দাঁড়া, মনে পড়ছে। হ্যাঁ, গোলক বিহারি না ঢোলক বিহারি গোছের কিছু একটা হবে। যাই বলিস, নামটার মধ্যে কিন্তু একটা ভারতীয় ঐতিহ্য বজায় আছে। আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। পানু মামা বলেই যাচ্ছিল, তোর কপাল ভালো রে নূপুর, ছেলে একেবারে কমল হীরের টুকরো। স্কুলে বেশি দূর পড়েনি বটে, তবে কমার্সে আশ্চর্য মাথা। বিরাট ব্যবসা আছে রেডির তেলের। নিখিল ভারত রেডি উৎপাদক সমিতির সম্পাদক। হেজি পেজি লোক নয়, রীতিমতো মানি। আর শুনতে পারছিলাম না। পানু মামার ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা মুখখানা দেখতে দেখতে একটা রাম ছাগলের মুখে পরিণত হয়ে গেল। আর মনে হলো
শিং উঁচিয়ে যেন আমাকে তেড়ে আসছে। আমি ছুটে পালিয়ে গেলাম। চোখ বুজে কিছুক্ষণ চুপ করে রইল নূপুর, যেন রামছাগল সদৃশ ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা পানুমামার মুখ দেখতে পাচ্ছে এখনো। তার থমথমে বিষণ্ণ মুখের পানে তাকিয়ে অচলও কিছু একটা মন্তব্য করল না, একটু কাশল শুধু। নূপুর চোখ মেলে তাকালো, তারপর আবার বলতে শুরু করলো। সারাটা দিন আমার কেঁদে আর ভেবে কাটল। এত দুঃখের মধ্যেও একটা আশা উঁকি দিতে লাগলো যে বাবাকে আমি মুখ ফুটে বললে এ পাত্র তিনি ক্যান্সেল করে দেবেন নিশ্চয়ই। ভালো তো বাসেন আমাকে, কিন্তু দুনিয়ায় এত ছেলে থাকতে ওই বিদঘুটে গোলক বিহারী না ঢোলক বিহারীকে বাবার পছন্দ হলো কেন ভেবে পেলাম না। বাবার রুচির উপর শ্রদ্ধা হারিয়ে ফেললাম। রাতে হসপিটাল থেকে বাবা ফিরলেন। রামধনির বদলে আজ তার কফি আমিই নিয়ে গেলাম। বাবা একবার তাকিয়ে বললেন, রামধনী কোথায়? কাজ কি ছেড়ে দিয়েছে? না, তবে তুমি কেন? একটা কথা আছে। বলতে পারো। লজ্জা, সংকোচ, ভয় সব মিলিয়ে বুকের ভেতরটা আমার দুরুদুরু করছিল। সাহসে ভর করে বললাম, পানু মামা বলছিলেন আমার নাকি। হ্যাঁ, তোমার বিয়ে। অনেক খুঁজে ভালো একটা ছেলে পেয়েছি, দেখতে শুনতেও চমৎকার, গুণেও তেমনি। পানুর কাছে সব খবর শুনেছ বোধ হয়। কান্না পাচ্ছিল, তাই মুখ নিচু করেই বললাম, বিয়ে আমি করব না বাবা। বাজে কথা বলো না। তুমি বায়োলজি পড়নি তাই এমন কথা বলছো। তোমার বিয়ের বয়স হয়েছে, এমন পছন্দসই পাত্র পেয়েছি আর তুমি। মরিয়া হয়ে বলে ফেললাম, আমার পছন্দ নয়। বাবার মুখের হাসি হাসি চেহারা নিমেষে পাল্টে গেল। কফির পেয়ালা নামিয়ে মোটা ভুরুর তলা থেকে 5-7 সেকেন্ড তাকিয়ে রইলেন আমার দিকে। তারপর বললেন, স্ত্রীলোকের স্বামী কি শাড়ি নাকি ভ্যানিটি ব্যাগ যে তাকে পছন্দ না হলে চলবে না? তোমার মা পছন্দ করে আমাকে বিয়ে করেননি, বিয়ে করে পছন্দ করেছিলেন। তুমিও তাই করবে। ডুবতে বসে মানুষ যেমন দুহাত বাড়িয়ে একটা কিছু ধরবার চেষ্টা করে, তেমনিভাবে আমি বললাম, কিন্তু আমার ভবিষ্যৎ, আমার আদর্শ। জ্যাঠামো করো না। তোমার ভবিষ্যৎ আমি সব থেকে ভালো বুঝি। টেরোস কভারের মতো রকেটে চেপে স্পেসে যাওয়ার মতো মেয়ে নও তুমি। তুমি বিয়ে করবে, সংসার করবে, ছেলেপুলে মানুষ করবে, এটাই তোমার আদর্শ। 27শে ফাল্গুন তোমার বিয়ের দিন স্থির করেছি। তার আগের দিন পার্গেটিভ নেবে, বুঝলে? পায়ের তলায় মেঝেটা দুলতে লাগল। ঝাপসা হয়ে এলো 2 চোখ। কোনো মতে ছুটে চলে এসে বিছানায় মুখ গুজে পড়লাম। এতক্ষণের চেপে রাখা কান্না এবার ফুলে ফুলে উঠল। এই আমার বাবা, স্নেহ নেই, ভালোবাসা নেই, দয়া মায়া কিচ্ছু নেই। নিষ্ঠুর এক সার্জন মাত্র। একজন অপারেশন পেশেন্টের সঙ্গে নিজের মেয়ের কোনো তফাৎ নেই, ছুরি উঁচিয়েই আছেন। আর যদি আমার মা থাকতেন, ওরকম একটা জাম্বুবানের সঙ্গে আমার বিয়ে দিতে পারতেন কি? মায়ের ছবির দিকে তাকিয়ে বহুক্ষণ কাঁদলাম। কান্নার বেগটা কমে আসতেই মনের মধ্যে একটা জ্বালা অনুভব করতে লাগলাম। সে জ্বালাটা বিদ্রোহের। মেয়ে হয়ে জন্মেছি বলে আমি কি একটা শাড়ি পরা পুতুল? নিজস্ব কোনো সত্তা নেই আমার? নিশ্চয়ই আছে, এমন করে নিজেকে বলি দেব না। মাথা পেতে নেব না বাবার এই স্বেচ্ছাচারিতা। মনে মনে হিসাব করে দেখলাম, বাবার বয়স 60-এর কাছে এসেছে। 50 পার হলেই পুরুষের ভীমরতি হয়। নইলে একটা মর্কটের হাতে আমাকে দিতে চান তিনি? একটা বেটে কালো কুৎসিত রেড়ের তেলের ব্যবসাদার? মনে মনে একটা কঠিন সংকল্প করে ফেললাম। রাত তখন শেষ হয়ে এসেছে, পূব দিক ফিকে হচ্ছে। হাত খরচের যা টাকা ছিল সঙ্গে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম।
সারা বাড়ি তখন ঘুমোচ্ছে। তারপর দিল্লি স্টেশন, ট্রেন কলকাতা। এসে উঠলাম শিলার ফ্ল্যাটে। শিলা একসময় দিল্লিতে পড়তো আমার সঙ্গে, বিয়ে করে চলে এসেছে কলকাতায়। ওর স্বামী মিস্টার মেহরা এয়ার ইন্ডিয়ায় কাজ করে। আমাকে দেখে শিলা অবাক। মিথ্যে করে বললাম একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, থাকবো দিন কয়েক। শিলা খুব খুশি, কিন্তু সেই খুশি 3 দিনও গেল না। খুব ভোরে ওঠাই আমার অভ্যাস, তাই খবরের কাগজ সর্বপ্রথমে আমার হাতেই পড়ে। 4র্থ দিনে দেখি সর্বনাশ, কাগজে আমার ফটো সমেত বাবা বিজ্ঞাপন দিয়েছেন। জীবিত বা মৃত আমাকে ধরে দিতে পারলে 25,000 টাকা পুরস্কার। বাবার ভীমরতি সম্পর্কে আমার আর সন্দেহ রইল না। কাগজখানা লুকিয়ে ফেললাম। শিলা একবার জিজ্ঞেস করল, আজ কাগজ দিয়ে যায়নি? বললাম, কাগজওয়ালা বললে কাগজ আজ বন্ধ। আজ বন্ধ কেন? অফিসে ধর্মঘট হয়েছে কিনা। কিন্তু ধরা পড়ে গেলাম রাতে, যখন মিস্টার মেহরা বাড়ি ফিরলেন। দেখলাম হাতে তার খবরের কাগজ। তাড়াতাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেছি মনে করে শিলা খেতে ডাকল না। বেশি রাতে শুনলাম পাশের ঘরে শিলা চাপা উত্তেজিত গলায় বলছে, চাকরির ইন্টারভিউটা তাহলে নিহাতি মিথ্যে? বাপের সঙ্গে ঝগড়াঝাটি করে পালিয়ে এসেছে নিশ্চয়ই। কোয়াইট ন্যাচারাল। স্বামী যখন নেই তখন বুড়ো বাপ ছাড়া কার সঙ্গেই বা ঝগড়া করা যায় বলো? তার মানে আমি বুঝি তোমার সাথে ঝগড়া করি? না করলে আমি বাঁচবো কি করে শিলু? মনে হবে তো তুমি নেই। কি বললে? তুমি বর নও, বর্বর। তুমিও স্ত্রী নও, স্ত্রী। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ। ফুলদানিটা বোধ করে গুঁড়িয়ে গেল। তারপর একদম চুপচাপ। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। খানিকক্ষণ বাদে মেহরা সাহেবের গলা শোনা গেল। 5 মিনিট হয়ে গেছে, এবার ভাব করা যেতে পারে, কি বলো? নিশ্চয়ই। কেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় বুঝি না। হ্যাঁ, নুপুরের বাবাকে তাহলে কালই টেলিফোন করে দিও। টেলিগ্রামে কাজ কি? আমাকে তো কাল ভোরেই দিল্লিতে ফ্লাই করতে হবে। গিয়ে ডক্টর চ্যাটার্জিকে সঙ্গে করে আনলেই হয়। ফ্যানের তলায় বসেও ঘেমে উঠলাম। মনে হলো বাবা যেন এসে পড়েছেন। মোটা ভুরুর তলা থেকে তাকিয়ে আছেন আমার দিকে, আর জাঁদরেল আওয়াজে বলছেন, 27শে ফাল্গুন তোমার বিয়ের দিন স্থির করেছি। বন্ধু হয়ে শিলা যে এতখানি শত্রুতা করবে ভাবতেও পারিনি। ওহ, মেয়েটা কি বিশ্বাসঘাতক। মনে মনে একটা প্ল্যান ঠিক করে বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। সকালে নিজের শাড়িখানা পরে বেরোতে যাব, শিলা হাঁ হাঁ করে ছুটে এলো। ও কি, বেরোচ্ছিস নাকি? কোথায়, কেন? থতমত খেয়ে বললাম, মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা। এখন তো মোটে 7টা, দোকান খোলেইনি। তার চেয়ে বিকেলে যাস ক্ষণে। বললাম, বিকেলে তো সময় হবে না, আজ দুপুরে সেই চাকরির ইন্টারভিউটা। শিলা এমনভাবে তাকালো আমার দিকে যেন আমি একটা শিশু, প্রথম মিথ্যে বলতে শিখছি। তারপর বললে, তাহলে একটা ট্যাক্সি ডাকাই চল, আমারও কিছু কেনাকাটা আছে। ফ্যাল করে তাকিয়ে রইলাম শিলার দিকে। বুঝতে পারলাম আমাকে সে 1 সেকেন্ডও চোখের আড়াল করতে নারাজ। জীবিত বা মৃত আমার বাবার হাতে সঁপে না দেওয়া অবধি তার স্বস্তি নেই। বুদ্ধিটা হঠাৎ খুলে গেল। বললাম, একসঙ্গে মার্কেট গেলে তো ভালোই হতো শিলা, কিন্তু কি জানিস, আজ সকালে এখানে একজনের আসার কথা। কে? মানে আমার এক বন্ধু। বন্ধু? শিলার মুখে চাপা কৌতুকের দুষ্টু হাসি ফুটে উঠল। বললে, ও তাই বল, নাম কি রে? ঢোলক বিহারী, ফাইন দেখতে। প্লিজ শিলা, সে এলে তুই রিসিভ করিস ভাই। আমি এলুম। তোকে ভাবতে হবে না, যা তুই চটপট ঘুরে আয়। বাঁচলাম। তরতরিয়ে সিঁড়ি দিয়ে নেমে রাস্তার হাওয়ায় মুক্তির নিঃশ্বাস নিলাম।
সারা সকালটা কাটলো পথে পথে। ম্যাটিনিতে একটা সিনেমা দেখলাম। সন্ধেবেলা ভীষণ খিদে পেয়েছিল বলে ঢুকলাম কফি হাউসে। সেখানেও কি নিস্তার আছে? দুটো বদখত গোয়েন্দা লাগলো আমার পিছনে। একটু আগে যারা এসেছিল ওই তারাই। তাদের কবল থেকে পালাতে গিয়ে আপনার গাড়িতে, তারপর আপনার বাড়িতে। আমার ফেরারি জীবনের গোড়াটুকু বললাম, শেষ কোথায় আমি নিজেই জানি না। সিগারেটটা আঙুলের ফাঁকে নিভে গেছে অনেকক্ষণ। সেটা ছুঁড়ে ফেলে অচল বিমর্ষ মুখে বলল, আপনাকে সহানুভূতি জানাবো কি, আমি ওই জ্বালায় জ্বলছি। বলতে গেলে আমরা দুজনে একই নৌকায় ভাসছি। নূপুর জিজ্ঞাসু চোখ তুলে তাকালো। কিছুদিন হলো আমারও জীবনে এইরকমই এক ফাঁড়া এসেছিল। অচল নতুন একটা সিগারেট ধরালো, তারপর শুরু করলো। লখনৌতে আমাদের দু পুরুষের বাস। বাবা ওখানকার কোর্টে বরাবর প্র্যাকটিস করতেন। পসার ছিল খুব। একমাত্র ছেলে আমি, কিন্তু পড়াশোনা করেছি কলকাতায়। গ্র্যাজুয়েট হওয়ার পরেই বাবা মারা গেলেন। যা রেখে গেলেন সারা জীবন দু হাতে ওড়াবার পক্ষে যথেষ্ট। কিন্তু দেখলাম ওড়াবার বিদ্যেটা শেখা হয়নি। তবে একটা বিদ্যের ওপর ঝোঁক আমার ছোটবেলা থেকেই। বাবার ভয়ে বেশি দূর এগোতে পারিনি। সেটা গান বাজনা। ঠিক। চলে গেলাম লখনৌ। মা খুশি হলেন। গান শেখাও চলতে লাগলো। ক্রমে নাম হলো, রেডিও রেকর্ডে চান্স মিলল, ফিল্মে ডাক পড়ল। ব্যাস, আর যায় কোথা। অমনি জুটে গেল ঝাঁকে ঝাঁকে ভক্তের দল। ভক্ত না বলে ভক্তা বলাই উচিত। ভক্তা? ভক্তের ফেমিনিন শব্দটা আমার নিজের তৈরি। তারপর শুনুন, যেখানেই গাইতে যাই গাদা গাদা অটোগ্রাফের খাতা। সই করতে করতে হাত ব্যথা হয়ে যায়। গানের পর গান ফরমায়েশ হয়, গাইতে গাইতে গানে ঘেন্না ধরে যায়। তবু রেহাই নেই। সরু মোটা মিহি মেয়েরা আমাকে দেখলেই ছেঁকে ধরে। আমি যেন হরির লুটের বাতাসা। ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে অল্প বয়সে মেয়ে দেখলেই আমার আতঙ্ক হয়। তাই বুঝি মোটরে আমাকে দেখে ভয় পেয়েছিলেন? সে তো পেতনি ভেবে। পেতনিতে আপনি বিশ্বাস করেন? করি না আবার। পেতনি, ডাইনি, পিশাচি, মায়াবিনী, আসলে সবাই তো মেয়ে। আর হ্যাঁ, ডিস্টার্ব করবেন না, দুঃখের কথাটা শুনুন। বলুন। কলকাতা ছেড়ে আবার পালিয়ে গেলাম লখনৌ। ভাবলাম মাস কয়েক অজ্ঞাতবাস করলে জলসার ভক্তদের হাত থেকে রেহাই মিলবে। মা ভেরি গ্ল্যাড। রোজই খাওয়ার সময় বলেন, কি ভাগ্যি, আমাকে তোর কথা মনে পড়েছে। দেখ না, এত বড় বাড়িটা খাঁ খাঁ করছে। বলি, খাঁকা করবে কেন? এই তো এসেছি। আসবি বই কি, বাব্বা। মার দুঃখটুকু তুই বুঝবি না তো কে বুঝবে? তুই আমার কত বড় মাতৃভক্ত ছেলে। মার মতলবটা ঠিক আঁচ করতে পারছিলাম না। একদিন জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো মা, কি বলতে চাও একটু সোজাসুজি বলো দেখি। মা আমার পিঠে হাত বুলিয়ে দাড়ি ছুঁয়ে বললেন, তোর ঝানু কাকা বড় ভালো একটা মেয়ের সম্বন্ধ এনেছে। তুই বিয়ে করে সংসারী হ, আমি শান্তিতে মরি। বলতে বলতেই মার দু চোখে গঙ্গা বয়ে গেল। দেখে শুনে আমারও চোখ দিয়ে জল বেরোবার উপক্রম। মাকে বোঝালাম, তার চেয়ে তোমায় নিয়ে তীর্থে ঘুরে আসি চলো। বিয়ে যদি করতেই হয় পরে ভেবে চিন্তে করা যাবে। কিন্তু রেকর্ডে পিন আটকে গেলে যেমন হয়, মার মুখে সেই একই কথা। তোর ঝানু কাকা বলছিল মেয়েটি বড় ভালো, এমন মেয়ে আর হয় না। আমার হলো শাঁখের করাত। কলকাতায় ভক্তার দল, লখনৌতে মা। জীবন বিস্ময়। ভেবে ভেবে নাচার হয়ে স্থির করলাম বিয়েই করব। কত লোক তো আত্মহত্যাও করে। বিয়ে করলে অন্তত একটা বিষয় বাঁচব। নিলামে কোনো মালের গায়ে সোল্ড লেখা টিকিট ঝুলিয়ে দিলে লোকে যেমন সেদিকে আর নজর দেয় না, আমিও তেমনি ভক্তদের হাত থেকে বেঁচে যাব। এই বিষয়ে ঝানু কাকাকে পাকড়াও করলাম। ঝানু কাকা আমার বাবার দুঃসম্পর্কের ভাই। পেশা ছিল কুস্তি লড়া। বয়স হওয়াতে এখন আর লড়ে না, খালি বাদাম বেটে সিদ্ধির শরবত খায়। গোল মুখে মোষের শিঙের মতো প্রকাণ্ড একজোড়া গোঁফ, আর দুই প্রান্ত দুই কানের সঙ্গে পাকানো। ঝানু কাকা তখন শরবত খাচ্ছিল। আমায় দেখে বললে, কিরে, বিয়ে করতে চাচ্ছিস না কেন? দেবো এক রদ্দা। বললাম, সে তোমায় দিতে হবে না, বউ এসে দেবে। মেয়ে কেমন বলো? গোঁফ জোড়া চুমড়ে ঝানু কাকা বললে,
এক নম্বর। গান বাজনা করে? আলবাত। রোজ ভোরে যখন ভয়রও আলাপ করে, কাকেরা লজ্জায় চুপ মেরে যায়। সত্যিই যেন ঘাড়ে রদ্দা পড়ল। তবুও জিজ্ঞেস করলাম, দেখতে কেমন? জবাব এলো, কাঁধে ব্যান্ডেজ করা পরি। কাঁধে ব্যান্ডেজ কেন? সবে ডানা কেটেছে কিনা। তামাশা করছো? হ্যাঁ, কেমন দেখতে সত্যি বলো না। আরেকবার গোপ জোড়া চুমড়ে ঝানু কাকা বলল, হাই ক্লাস। মাথায় এসা কোকড়ানো কালো চুল যে দেখলে সত্যি মনে হয়। লাফিয়ে উঠে বললাম, সত্যি মনে হয় মানে? ওই ছোটবেলায় কি একটা ব্যামোয় চুল আর দাঁতগুলো কিন্তু নকল বলে ধরে কার সাথী। মাথাটা ঘুরছিল। মনে হলো আমি সিদ্ধির শরবত খেয়েছি। একসঙ্গে গোটা ছয়েক মিঠে পানের খিলি কিমাম সমেত মুখে পুরে ঝানু কাকা বলতে লাগলো, তবে মেয়ে হাই ক্লাস। তোর সঙ্গে যা মানাবে একদম ওই লায়লা মজনু। জলদি বিয়ে করে ফেল, নইলে দেবো এক রদ্দা। বিশ্বাস করুন মিসেস চ্যাটার্জি, আমার অবস্থাও তখন আপনার মতো। ঝানু কাকার বিশাল গোফলা মুখখানা দেখতে দেখতে সিংহল একটা বাইসনের মুখ হয়ে গেল। সেই রাতেই লখনৌ ছাড়লাম। মাকে 2 লাইন চিঠি লিখে এলাম। স্বপ্নের গুরুর আদেশ পাইয়াছি, হরিদ্বারে গিয়া সন্ন্যাস লইতে বলিয়াছেন। চলিলাম। তারপর কলকাতায় ফিরেই ফ্ল্যাট বদল। পাইকপাড়া থেকে সোজা যোধপুর পার্ক। নূপুর অবাক হয়ে শুনছিল। অচলেরও প্রায় হব হব বিয়ের উপাখ্যান। আর ভাবছিল, আজকাল সংসারের সব বাপ মায়েরই কি ভীমরতি ধরেছে নাকি? তাদের দুজনেরই জীবনের দুর্ঘটনা গল্প উপন্যাসের আকারে লিখলে লোকে নিশ্চয়ই বলবে আজ কবি। কিন্তু বাস্তব জীবন উপন্যাসকেও যে হার মানিয়ে দেয় এগুলো, একথাই বা কজন জানে। অচল থামতে নূপুর বলল, কিন্তু কি দরকার ছিল এত কাণ্ড করবার? আপনি পুরুষ, আপনার ভক্তাদের মধ্যে থেকে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করলেই তো পারতেন। মাও খুশি হতেন। আবার বাপের পুণ্য ফলে পবচুল আর বাঁধানো দাঁতের হাত থেকে বেঁচে গেছি। এরপর আরো কত কি নকল বেরোতো কে জানে। কিন্তু বড় কথা, আপনি এখন কি করবেন? দিল্লিতেই ফিরে যাবেন? তার চেয়ে আমায় ডাবল ডেকারের তলায় শুয়ে পড়তে বলুন। আপনি আমার বাবাকে জানেন না। ফিরে গেলে সেই রেড়ের তেলের সঙ্গেই। তাহলে কলকাতায় কোনো ভালো পাত্র দেখে রক্ষে করুন। রেড়ির তেলের পর হয়তো কেরোসিন তেল জুটবে। বিয়ে আমি জীবনে করব না। খুশি হয়ে অচল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার মুখ হাঁ করাই রইল। পাশের ঘর থেকে অতি অমায়িক গলার ডাক শোনা গেল। হাসেন নাকি? ভরকে গেল দুজনে। আবার এলো কে। তাড়াতাড়ি ঘরে এসে অচল দেখে সেই পরিচিত পালিশ করা টাক, দুন্দুবিবাবু। অচলের এলোমেলো করা চুল আর স্লিপিং পায়জামার দিকে নজর করে একগাল হেসে দুন্দুবিবাবু বললেন, এ ঘুমটা ভাঙাই দিলাম বুঝি? না না, বুঝি বুঝি। বয়সকালে পরিবার বাপের বাড়ি থনে আইলে আমারও ঘুমের থিকা উঠতে বেলা হইতো। অমাবস্যা রাতেও চাঁদ দেখতাম। কি দিনই হাসিল রে মশয়। যাক, এখন ওই চা পর্ব ওই বউ তো। বউ ঠানারে 3 কাপ বানাইতে কন। বউঠান? ওই আপনার মিসেস। হ্যাঁ, সম্পর্কে আমি ওনার দেওর হই না। বিশ্বাস করেন নচল বাবু, বউয়ের চিন্তায় আমার টাক পইরাছে। বয়স কিন্তু বেশি না। যান, দেখেন চা কত দূর। চা বারণ তো। ভন্ডুলের জ্বর, কাল থেকে ছুটি নিয়েছে। হ্যাঁ, এতক্ষণ কন নাই কেন? ভন্ডুল নাই, আমি তো আছি। আমি আইনা দিব। বাজার টাজার লাগবো তো। আচ্ছা লোক মশাই আপনি। হ্যাঁ, বউ ঠানারে উপোস দিয়া রাখবেন নাকি? দুন্দুবিবাবু আর দাঁড়ালেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে অচল পাশের ঘরে চলে যেতেই দেখল নূপুর তার ধুতি ছেড়ে নীল শাড়িখানা পরেছে। মৃদুস্বরে বলল, আমি যাচ্ছি। যাচ্ছেন? হ্যাঁ। তারপর নমস্কারের ভঙ্গিতে হাত দুটো জড়ো করে নূপুর বলল, একটা রাতের জন্য আশ্রয় দিয়েছেন, আপনার দয়ার কথা আমি ভুলব না। অনেক ধন্যবাদ। বলতে বলতে নূপুরের গলাটা কেমন যেন ধরে এলো। কয়েক মুহূর্ত গুম হয়ে রইল অচল। তারপর বলল, আমাকে এমন অপদস্থ করে চলে না গেলেই কি চলছিল না? এক্ষুনি দুন্দুবিবাবু এক গাদা বাজার নিয়ে ফিরে আসবেন। তখন সবই তো জানাজানি হয়ে যাবে। আর দুন্দুবিবাবুর জানা মানেই এই গোটা ফ্ল্যাট বাড়ি, গোটা পাড়ার জানা। বউঠান কোথায় জিজ্ঞেস করলে কি কৈফিয়ত দেবো আমি শুনি? হ্যাঁ, বলবেন আমি হঠাৎ মরে গেছি।
বললেই হলো। আরে লোকে যখন জিজ্ঞেস করবে লাশ কোথায়, তখন হ্যাঁ? আর শেষকালে কি আমাকে গুম খুনের চার্জে ফেলতে চান? ডেঞ্জারাস মেয়ে তো আপনি। তাহলে কি করব বলুন? সত্যি সত্যিই মরবো? কিচ্ছু করতে হবে না, দয়া করে শুধু আপনি থাকুন, থেকে আমায় কৃতার্থ করুন। বারে, কাল রাতে তো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলেন। কালো দিঘির মতো নূপুরের বড় বড় চোখ দুটো টলটল করে উঠল। ঘাট মানছি, হয়েছে। নিজে আত পেটা খেয়ে কাল রাতে খাওয়ালাম, আর আজ ভন্ডুলের জ্বর হয়েছে শুনেও দিব্যি চলে যাওয়া হচ্ছে। হ্যাঁ, কি স্বার্থপর, কি অকৃতজ্ঞ এই মেয়ে জাতটা। মেয়ে জাতের নিন্দে তো আপনার ঠোঁটের আগায়, কিন্তু এক রাত আট পেটা খেতে দিয়ে কি এমন মাথা কিনেছেন শুনি? বেশ, ভন্ডুল যতদিন না আসে আমি যাব না। রেধে আপনাকে খাইয়ে কৃতজ্ঞতার দেনা শোধ করব। থ্যাংক ইউ, এ কথাটা আগে বললেই হতো। খিচুড়ি আর মাংসের শুকনো কারি খেতে খেতে অচল বলল, রান্নার হাতটা আপনার ভালোই দেখছি। বলছি, খিচুড়ি আর আছে নাকি? নূপুর ঢেকচির বাকিটুকু উজাড় করে অচলের প্লেটে ঠেলে দিল। অচল সঙ্গে সঙ্গে বলল, এই যা, আপনার জন্য আর রইল না যে। থাক, আমার জন্য অত মহানুভবতা না দেখালেও চলবে। মাংস আর দেব? আপনি তাহলে খাবেন কি? সে ভাবনায় আপনার কাজ নেই। আরও খানিকটা কারি অচলের পাতে দিয়ে দিল নূপুর। আপনি আমাকে আধ পেটা খাইয়েছিলেন, আমি কিন্তু পেট ভরে খাওয়ালাম। আমার কৃতজ্ঞতার ঋণ শোধ হলো। ওবেলা আমি চলে যাব। কোথায়? দেখি কোথায় নিরাপদ আশ্রয় মেলে। অচলের খাওয়া বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ নূপুরের দিকে তাকিয়ে রইল অচল। আপনার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? আপনার মতো মেয়ে সহজে কখনো নিরাপদ আশ্রয় পায়? দুনিয়াটা কি বেলুর মঠ না জেলের ফিমেল ওয়ার্ড? পাগলামি করবেন না। সত্যিকারের নিরাপদ আশ্রয় যতক্ষণ না জোটে এখানেই থাকুন। নূপুর কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে অচল আবার বলল, তাছাড়া রাস্তাঘাটে আপনি বেরোবেনই বা কোন সাহসে? পুলিশ আছে, গোয়েন্দা আছে। আপনার বাবার বিজ্ঞাপনের কথা এরই মধ্যে ভুলে গেলেন? নূপুরের মুখখানা যেন শুকিয়ে উঠল। এদিকটা তো সে ভাবেনি। অসহায়ের মতো সে চুপ করে রইল কিছুক্ষণ। কিন্তু এখানেই বা থাকবো কি করে? কোনো মেয়েকেই তো আপনি দুচক্ষে দেখতে পারেন না, বিশ্বাসও করেন না। এটা ঠিক যে আমি বিশ্বাস করতাম না। জীবনেই প্রথম একজন মেয়েকে বিশ্বাস করলাম। কেন জানেন? আপনার আগে আর কোনো মেয়েকে বলতে শুনিনি যে আমি বিয়ে করব না। কিন্তু আমাকে আপনি বিশ্বাস করতে পারবেন কি? সোজাসুজি বলুন। অচলের মুখের উপর চোখগুলো বড় বড় করে মেলে নূপুর বলল, পারবো। এর মধ্যে একদিন কেটে গেছে। পরের দিন সকালে নূপুর বলল, একটা চাকরি দিন না। সকালে চায়ের টেবিলে বসে নূপুর কথাটা পারল। মুখে চায়ের কাপ তুলতে গিয়েও যেন অচল থেমে গেল। বলল, হ্যাঁ, চাকরি? এই আমাকে কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পেয়েছেন না মন্ত্রী পেয়েছেন? হ্যাঁ, নাই বা মন্ত্রী হলেন, কত লোকের সঙ্গে তো আপনার খাতির। দিন না একটা চাকরি। আপনার চাকরি হওয়া মুশকিল, হলেও থাকবে না। সে কি? কেন? আপনার একটা মস্ত ডিসকোয়ালিফিকেশন আছে। কি ডিসকোয়ালিফিকেশন? আপনি বড্ড বেশি সুন্দর। যে অফিসে আপনি কাজ করবেন সেখানে আপনি ছাড়া আর কেউ কাজ করবে না। সবাই পদ্য লিখবে আপনার জন্য। কেউ বা অফিসের 8 তলার ছাদ থেকে লাফিয়ে পড়তে পারে। তারপরেও কি আপনার চাকরি থাকবে আশা করেন? নূপুরের মুখখানা যেন লাল হয়ে উঠেছিল। চাকরিটা পাগলাগারোতে হবে নাকি? হুম, অফিসটাই পাগলাগারদ হয়ে যাবে। এখানেও তার নমুনা দেখছি। কিন্তু তামাশা রাখুন, চাকরি আমার একটা চাই চাই। আপনার কাঁধে ভার হয়ে আর কতদিন কাটাবো বলুন? দেমাগ তো 16 আনা আছে দেখছি। কিন্তু চাকরি করতে গিয়ে ফেডারি নূপুর চ্যাটার্জি পুলিশে যদি ক্যাচ হয়ে যায় তখন? আপনার ছবি তো পুলিশের মাদুলি হয়ে আছে। ফ্যাকাশে হয়ে গেল নূপুরের মুখ। তাহলে কোনো চান্স নেই চাকরির? দাঁড়ান দাঁড়ান, ভাবতে দিন। চা শেষ করে একটা সিগারেট ধরালো অচল। আচ্ছা, ভানু গোয়েন্দা যেদিন এসেছিল সেদিন একটা গান গাইছিলেন না আপনি? শুনে তো মনে হয়েছিল তালিম নেওয়া গলা। দিল্লিতে শিখতাম। শুধু গান? নাচও কিছু কিছু শিখেছিলাম। ঠিক আছে, চাকরি হয়ে যেতে পারে। কোথায়? দেখতেই পাবেন, সন্ধেবেলা নিয়ে যাবখন। কি করতে হবে? যেমন যেমন বলবো তাই করবেন। আর তার আগে আমার কাছ থেকে একটা গানের 2টো লাইন শিখে নিতে হবে, এই যা। হাত নেড়ে অচল কন্ডাক্টিং শুরু করল। স্থান রুবি থিয়েটারের প্রেক্ষাগৃহ।
নতুন গীতিনাট্য সিতারার স্বপ্ন রিহার্সাল চলছে। মিউজিক ডিরেক্টর অচল মুখার্জি, স্টেজের ওপর অভিনেতা, অভিনেত্রী, ব্যালে আর বাজিয়েদের জটলা। অডিটোরিয়ামের প্রথম সারিতে গদিয়াটা এক চেয়ারে অদ্ভুত এক মূর্তি বসে। লম্বা ভাটিয়া কোট পরা প্রকাণ্ড একতাল চর্বির ওপর পাউরুটির মতো ফুলো ফুলো একজোড়া গাল আর দুটো কিশমিশের মতো মিটমিটে চোখ। থিয়েটারের মালিক রতিলাল শেঠ। মিউজিক কিছু বাজাবার পর একটি মেয়ে স্টেজের মধ্যেখানে গান ধরল। চেহারায় রূপের থেকে রূপের চটকটাই বেশি। হিরোইনদের কোনো বয়স নেই, দর্জির কল্যাণে তারা চিরযৌবনা। রুবি থিয়েটারের বাধা হিরোইন লতিকা কুমারী, যেমন গাইতে তেমনি নাচতে, স্টেজও মাত করে রাখে। কিন্তু গানের মুখরা একবার গান গাইতেই অচল হাত তুলে তাকে থামিয়ে দিল, বলল, হলো না। লতিকা কুমারীর রং মাখা ঠোঁটটা যেন একটু বেঁকে গেল। হচ্ছে তো। না, হচ্ছে না। আবার ধরুন, স্টার্ট। আবার গান শুরু হলো। এবার মুখরা পুরো গাওয়ার আগেই অচল বলে উঠল, হচ্ছে না, কিছুই হচ্ছে না। লতিকা কুমারীর বাঁ দিকের আঁকা ভুরুটা একটু উঠল। পরদার ভুল হচ্ছে কি? না, তবে পর্দাগুলো সুর, গান নয়। ভাব দিয়ে পর্দাকে প্রকাশ করাই হচ্ছে গান। আপনার গানে প্রাণ কই? হ্যাঁ, আপনার বুকে প্রেমিকা সিতারার মন কই? হচ্ছে না, কিছুই হচ্ছে না। প্রকাণ্ড চর্বির তালটা নড়ে উঠল। সামনের সারি থেকে শেঠ রতিলাল হাঁপাতে হাঁপাতে বলল, ললিতা যা গাইছে ওটাই কেলা পেয়ে যাবে অচল বাবু, চালিয়ে নিন না। অচল একবার তাকিয়ে দেখল, তারপর স্টেজের সিঁড়ি দিয়ে সোজা নেমে দাঁড়ালো রতিলালের সামনে। সে স্থির গলায় বলল, আমাকে তাহলে আপনারা ছেড়ে দিন। রতিলালের জোকের মতো পুরো ঠোঁট দুটো যেন ইঞ্চিখানেক ফাঁক হয়ে গেল, আর তারপর একটা শুধু আওয়াজ বেরোলো, হ্যাঁ, আমায় ছেড়ে দিন, আমি চালাতে পারবো না। স্টেজের ওপর থেকে মিহি ধাতব গলা শোনা গেল, আমার মাথা ধরেছে শেঠজি, আমি যাচ্ছি। হায় রাম, নয়া ড্রামার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে আর আপনি বলছেন হিরোইন চলবে না। আমি এখন কি করব বলেন তো? রতিলালের থলথলে চিবুকটা যেন থরথর করে কাঁপতে থাকে। বলেন কি অচল বাবু, আপনাকে ছাড়া আমার থিয়েটার কানা হয়ে যাবে। লেকিন লেকিন নেই নেই, হিরোইন এখন কোথায় পাবো বলেন? এ কি পাকড়া ফুচকা যে যাবে আর কিনে নিয়ে আসবে? গান জানবে, নাচ জানবে, বিউটিফুল হবে, রাম তেমন লাড়কি কোথায় আছে এখন? রতিলাল সাগ্রহে অচলের মুখের দিকে তাকালো। একটু সবর করুন। অচল বেরিয়ে চলে গেল। অচলের সঙ্গে যেন একটি সচল মোমের শিখা প্রবেশ করল প্রেক্ষাগৃহে। 19-20 বছরের চিপচিপে সুঠাম দেহ, টকটকে ফর্সা রং, টানা চোখে কাজল আছে কিনা বোঝা যায় না, সাপনির মতো লম্বা বেনিতে ফুল। মেয়েটি পশ্চিমা, পরনে ধপধপে সাদা শাটিনের সালোয়ার আর কামিজ, মাথা ঘিরে বুকের উপর ধানি রঙের ফিনফিনে দোপাট্টা। মেয়েটি রতিলালের সামনে এসে দাঁড়াতেই জোকের মতো পুরো ঠোঁট জোড়া যেন এবার 1.5 ইঞ্চি ফাঁক হয়ে গেল। ক্যা তাজ্জব! দেখে নিন শেঠজি, সিতারার পাটে চলবে কিনা। মেয়েটার দিকে তাকিয়ে রতিলাল প্রশ্ন করল, তোমার নাম? খুশি বানু, ঘর? ফৈজাবাদ। বাংলা জানেন? আমার থিয়েটার তো বাংলা আছে। জানি বই কি, বাংলাদেশে অনেক দিন আছি। ব্যাস ব্যাস, এবার টেস্ট নিয়ে নিন অচল বাবু। টেস্ট? হ্যাঁ হ্যাঁ, গানের টেস্ট। ও হ্যাঁ হ্যাঁ, টেস্ট টেস্ট, হ্যাঁ হ্যাঁ। খুশিবানুকে নিয়ে অচল স্টেজের উপর উঠে গেল। লতিকা কুমারীর গানের প্রথম 2টি লাইন নিজেই গেয়ে শোনালো। গাইতে পারবেন? পারবো। স্টেজ ফাঁকা করে দাও, সব আলো নিভিয়ে শুধু ব্লু লাইটটা দাও। স্টার্ট মিউজিক। 1 2 1 2। নবম নীলাবলয়ে একা স্টেজে দাঁড়িয়ে গাইতে শুরু করলো খুশিবানু। মৃদু থেকে স্পষ্টতর হয়ে উঠল খুশিবানুর গান। বেহালার সঙ্গে মিশে এক হয়ে গেছে তার গলা। প্রাণের আবেগে এবং সুরের মূর্ছনায় ভরে উঠল ফাঁকা গৃহকক্ষ। বাজিয়েরা তন্ময় হয়ে বাজাচ্ছে। সত্যিকারের সিতারা বোধ করি এর থেকে বেশি দরদ দিয়ে গান গাইতে পারত না। 1 বার 2 বার 3 বার মুখ রাগে শোনালো খুশিবানু। স্টেজ থেকে নেমে এলো অচল, তারপর বলল, কেমন বুঝছেন শেঠজি? কেঁদে কেঁদে রতিলালে ততক্ষণে সর্দি হয়ে গেছে। রুমালে সশব্দে নাকটা ঝেড়ে বলল, অচল বাবু,
খুশি বানু পাবলিকের ডিল চালিয়ে দেবে। ললিতাকে আমি 500 দিই, ওকে আমি 700 দেব। রাজি? বেশ, আজই কন্ট্রাক্ট করবেন তো? জরুর জরুর, লেকিন 5 দিন তো মোটে বাকি। আপনি রাতভর রিহার্সাল দিতে থাকুন, আর আমি দমভর পাবলিসিটি দিয়ে শহর গরম করিয়ে দিই। প্রবল উৎসাহে রতিলালের থলথলে চিবুকটা যেন কাঁপতে লাগলো। শহর সত্যিই গরম করে দিল রতিলাল। পোস্টারে পোস্টারে ছেয়ে গেল যত দেওয়াল, পুরো পাতা বিজ্ঞাপনে ভরে গেল যত দৈনিক কাগজ। সীতারার রূপসজ্জায় খুশি পানুর রঙিন মুখ, আর তার তলায় বড় বড় করে লেখা রুবি থিয়েটার্স, নৃত্য গৃহমুখর নাট্যবন্ধ নিবেদন সীতারার স্বপ্ন। নাম ও ভূমিকায় নবাগত অভিনেত্রী খুশি বানু। লোকের মুখে মুখে শুধু একটাই নাম, খুশি বানু। খুশি বানু নামেই মনটা খুশি। চেহারাখানা দেখ, ডেঞ্জারাস। হাসি হাসি মুখে জহর দৈনিক কাগজটা এগিয়ে দিল। বিজ্ঞাপনের পাতায় খুশি বানুর ছবিখানা দেখে ভুরু কুচকে তাকালো কিছুক্ষণ ভানু। মাথায় নকশা কাটা রুমাল বাঁধায় একটি জিপসি মেয়ে, পানের মতো মুখাকৃতি, সুরমা টানা চোখে আঁকা ইশারা, ঈষৎ ভিন্ন ঠোঁটে মোহিনী হাসি। ছবিখানা বেশ কিছুক্ষণ দেখল ভানু। ভুরু দুটো আরও কুচকে গেল। বর্মাচুরোটা দাঁতে চেপে বলল, কে বলতো? একটি সুন্দরী মেয়ে। ইডিয়েট! সুন্দরী মেয়ে সে তো দেখতেই পাচ্ছি। তা একে কোত্থেকে এলো? পরিচয় কি? পরিচয় মানে? থিয়েটার থেকে খোঁজ নিয়েছি, খুশি বানু ফৌজিদাবাদ থেকে এসেছে। দারুণ নাচ গান জানে। বাইজির মেয়েটে বোধ হয়। নাচ গানের জন্যই অচল মুখুজ্জে ওকে থিয়েটারে এনেছে। কে এনেছে? মিউজিক ডিরেক্টর অচল মুখুজ্জে। লোকটার কপাল দেখ, দুনিয়ার যত সুন্দরী মেয়ে নাকি ওর কাছেই মুড়ি মুড়কি। না, মরে গিয়ে পরের জন্মে গাইয়ে হব। গাইয়ে হবি তুই? তাই ভাবছি। একটা তানপুরেও কিনবো। কেনবার দরকার কি রে? তোর পেটে তো গোটা চারেক তার লাগিয়ে নিলেই হবে। কি যে বলিস। ভানু ড্রয়ার খুলে আই গ্লাস এনে খুশি বানুর ছবিটা দেখতে লাগলো কিছুক্ষণ। তারপর জহরের দিকে তাকিয়ে জেরা করল। খুশি বানুকে আগে কখনো দেখেছিস? না তো। দেখেছিস? ধ্যাত, আমার 3 পুরুষে কেউ কখনো ফৌজাবাদে যায়নি, দেখব কি করে? ছবিখানা জহরের চোখের সামনে তুলে ধরল ভানু। ভালো করে দেখ তো। না ভাই, আর দেখব না। বলছি তো, সুন্দর মেয়ে মুখ দেখলেই বুকের মধ্যে কাম সেপ্টেম্বরের মিউজিকটা বাজে, যৌবনের কোকিল ডাকে। রাবিশ! তোর যৌবনে যা ডাকে সে কিন্তু কোকিল নয়, কাক, দাঁড় কাক। না, তোকে নিয়ে আর গোয়েন্দাগিরি চলবে না। ভানু এবার ফাইল থেকে ডক্টর দিগম্বর চ্যাটার্জির বিজ্ঞাপনের কাটিংটা বের করে আনলো। নূপুরের ছবিখানা পাশে রেখে ফাউন্টেন পেন দিয়ে খুশি বানুর চিপুকের বাঁদিকে আঁকলো ছোট্ট একটা কালো তিল। তারপর জহরকে বলল, দেখ। দেখে জহরের চোখ যেন আরো গোল গোল হয়ে উঠল। ঝুলে পড়ল নিচের ঠোঁটখানা। মুখ দিয়ে বেরোলো, এ কিরে ভানু, এ যে। ভেরি ডাউটফুল। খুশি বানু আসল না নকল সেটা দেখতে হবে। এক্ষুনি থিয়েটারে 2টো সিট বুক কর। টেলিফোনে ডায়াল করে জহর তৎক্ষণাৎ ডাকল। হ্যালো, রুবি থিয়েটার্স? রুবি থিয়েটার্সের সীতারার স্বপ্ন। প্রেক্ষাগৃহে বাদুর ঝুলছে, নাট্যপাগল মানুষ বাদুর। এক্সট্রা সিট দিয়েও কুলোয়নি। 6:30 শো আরম্ভ। কাটায় কাটায় 6:30 প্রেক্ষাগৃহে যত আলো একে একে সব নিভে গেল। অতি মৃদু স্বরে বেঁচে উঠল অর্কেস্ট্রা। ধীরে ধীরে সরে গেল পর্দা। স্টেজের ওপর নাটক শুরু হলো। আরব্য উপন্যাসের জাদু যেন দর্শকের চোখের সামনে রূপ ধবে ফুটে উঠল। শ্বেতপাথরে গড়া এক প্রাসাদের অলিন্দ। দূরে পাহাড়ের মাথায় সূর্যোদয় হচ্ছে। ধীরে ধীরে শুরু হয়েছে তখন ব্যালে নাচ। মুগ্ধ সাজাদা সীতারাকে ধরতে চাইছে, আর সীতারা ধরা দিয়েও ধরা দিচ্ছে না। নিত্যরতা বাদীদের মধ্যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অর্কেস্ট্রায় বাজছে মধুর ছন্দ। নানা রঙের আলোর খেলায় স্টেজের ওপর যেন ইন্দ্রধনুর মেলা। দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে আর শুনছে। জহরের কোনো বাহ্য জ্ঞান নেই।
হঠাৎ ভানুর কনুয়ের এক গুতোয় কোক খেয়ে উঠল। মুখ ফেরাতেই কানে কানে কি যেন বলল ভানু। তারপর দুজনেই সিট ছেড়ে উঠে শিকারী বিড়ালের মতো কুড়ি মেরে অন্ধকার প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে গেল। না, থিয়েটার ছেড়ে চলে যায়নি ভানু জহর। থিয়েটারের পেছন দিকে স্টেজে ঢুকবার দরজার মুখের সামনে এসে দাঁড়ালো তারা। একবার দেখলো দরজায় কোনো লোক নেই, তারপর শ্যুট করে ঢুকে গেল দুজনে। অর্কেস্ট্রার ছন্দ তখন দ্রুততর হয়ে উঠেছে, জমে উঠেছে নাচ। প্রমোদ কাননে বাদীদের মাঝখানে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে সিতারা। খুশিতে দর্শকেরা পায়রা উড়িয়ে দিল। ফেটে পড়ল প্রেক্ষাগৃহ হাততালির আওয়াজে। এমন চমৎকার কমিক সিন তারা জীবনে কখনো দেখেনি। রতিলালের থলথলে চিবুক খুশিতে যেন থরথর করে কাঁপছে। অচলের কানে কানে বলল, बहुत ही अच्छा কমেডিয়ান, বাংলার লরেল হার্ডি আছে, কি বলেন? রতিলালের কথায় মুখ না ফিরেই বলল, নিশ্চয়ই, দারুণ জমিয়েছে সিনটা। ওদের ছাড়বেন না সেটজি, আজই কন্ট্রাক্ট করে নিন। ঠিক সেই সময় ভানুর হাতের তলা দিয়ে জ্বরের ভুঁড়ি পাশ করে কাটিয়ে নূপুর উইংসের ধারে এসে পড়ল। আর বিদ্যুৎ গতিতে তার হাত ধরে ভেতর থেকে টেনে বার করল অচল। নূপুরকে ধরতে ভানু জহর তখন নাচতে নাচতে উইংসের ধারে এসে পড়েছে। উৎসাহী দর্শকেরা আবার পায়রা ওড়ালো। হাসপাস করে উইংসের পথ আগলে দাঁড়ালো রতিলাল। আরে কোথায় যাচ্ছেন? শুনছেন না পাবলিক ক্লাব নিচ্ছে, সিনটা মার্ডার হয়ে যাবে। চান চান ফের নাচ করুন, খুশি বানিয়ে খুনি আসছে, চান চান চান। একরকম ঠেলেই রতিলাল দুজনকে আবার স্টেজের ভেতরে চালান করে দিল। অর্কেস্ট্রার নাচের ছন্দ যেন আরও দ্রুত হয়ে উঠল। রতিলাল হাঁকল, ফ্ল্যাশ! সঙ্গে সঙ্গে লাল নীল দুটো ফ্ল্যাশ লাইট এসে পড়ল ভানু ও জহরের মুখে। আরও দ্রুত হলো নাচের মিউজিক। ভানুর দম ফুরিয়ে আসছে, তবুও ধনুষ্টঙ্কার রোগীর মতো প্রাণপণ হাত পা ছুটছে সে। জহরের অবস্থা হচ্ছে আরও কাহিল, ইঞ্জিনের মতো হাঁপাচ্ছে সে। বিরাট একটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তার ভুঁড়ি। মুখে অমায়িক হাসি নিয়ে তবুও নাচছে জহর। হঠাৎ পট করে ছিঁড়ে গেল কোটের একটা বোতাম। ভ্রুক্ষেপ নেই জহরের। তারপর আরও একটা বোতাম। দৃষ্টিপাক তার নেই। অবশেষে প্যান্টের পুরনো চামড়ার বেল্ট। হাজার হাতের হাততালিতে ফেটে পড়ল প্রেক্ষাগৃহ। যেন উড়ে গেল 1,00,000 পায়রা। বাদীরা মুখে ওড়না চাপা দিল। খেয়াল নেই জহরের। নাচের নেশায় নেচেই চলেছে, যেন উদয়শঙ্করকে ডাউন করে দেবে এই তার পণ। হঠাৎ ভানুর দিকে চোখ পড়তেই জহর থেমে যায়। দেখল তার কোমরের দিকে তাকিয়ে ভানু তার চোখ দুটো ভাটার মতো গোল গোল হয়ে রয়েছে। ভানুর মুখ থেকে নিজের কোমরের দিকে চোখ জোড়া নেমে আসতেই জহরের অমায়িক হাসি যেন একেবারে শুকিয়ে গেল। প্যান্ট আর কোমরে নেই, রয়েছে শুধু আন্ডারওয়্যার। হাঁপাতে হাঁপাতে করুণ স্বরে জহর শুধু বলে উঠল, ড্রপ। ধীরে ধীরে পর্দা নেমে এলো। সেই রাত্রে অস্টিন ক্রেমব্রিজখানা তখন যোধপুর পার্কের উদ্দেশ্যে ছুটে চলেছে। অচলের পাশে নূপুর, পরনে সিতারার পোশাক। মুখের মেকআপ তখনও তোলার সময় পায়নি। অচল বলছে, বুলডগের হাত থেকে বরং বাঁচা যায়, কিন্তু গোয়েন্দা জাতটা তার চেয়েও সাংঘাতিক। ওরা বোধহয় গন্ধে গন্ধে টের পায়, নইলে খুশি বানুর মেকআপে নূপুর চ্যাটার্জিকে চিনে ফেললো কি করে? কি হবে এখন? থিয়েটারের চাকরিটা চুলোয় যাক থিয়েটারের চাকরি। এখন চাচা আপনা বাঁচা। তাই করুন। আমার জন্য অনেক ঝামেলা আপনি নিজের কাঁধে নিয়েছেন। কতদিন মানুষ পারে? আমায় বরং ছেড়ে দিন। আমার কপালে যা আছে তাই হোক। ওই তো দোষ মেয়েদের, পানসে চোখে জল ঝরতেই আছে। আপনার ঝামেলা আমি কাঁধে নিয়েছি, সে আমার খুশি। আপনার তাতে কি? ও, ভারী উদারতা দেখাচ্ছেন। আমায় ছেড়ে দিন। আমি ছেড়ে দিলেও পুলিশ আমায় ছাড়বে নাকি? হ্যাঁ, ফেরারি নূপুর চ্যাটার্জির সঙ্গে জড়িয়ে আমাকে শুদ্ধ কোর্টে দাঁড় করাবে না? লোকে তখন ভাববে কি শুনি? কি ভাববে? ভাববে আপনাকে আমি মোটেই ভাববে না। এ তো আর সত্যি নয়। সত্যি হতে কতক্ষণ? হ্যাঁ, আপনার মতো মেয়েরা ভেল কি জানে? অলরেডি আপনাকে আমার ভালো লাগতে শুরু হয়েছে জানেন। কপালে আমার যে কি লেখা আছে তাই ভাবছি। ও ভাবনা পরে ভাবলেও চলবে, এখন কি করা যায় তাই ভাবুন। ভেবেছি, আগে বাড়ি চলুন, তারপর বলছি। পালাতে হবে, এক্ষুনি আমাদের পালাতে হবে। কোথায়? কলকাতার বাইরে। কলকাতার বাইরে কোথায়? যেখানে হোক। স্টেজে উইংসের পাশে আমাকে ভানু জহর দেখেছে,
যে কোনো মুহূর্তে এখানে এসে হানা দিতে পারে, তার আগেই পালিয়ে যাওয়া চাই। যান, রেডি হয়ে নিন। নূপুর শোয়ার ঘরে ঢুকল। চটপট করে অচল তার সুটকেসটা গুছিয়ে নিল। ড্রয়ার খুলে যা ক্যাশ টাকা ছিল তাও মানিব্যাগে ভরে নিল। তারপর হাঁক দিল, এই হলো আপনার। ভেজানো দরজা খুলে বেরিয়ে এলো নূপুর। সে মুখে রং তুলেছে, পরনে শাড়ি। বলল, চলুন। কিন্তু তার চোখের দিকে বড় বড় চোখে তাকিয়ে অচল বলল, এ কি করছেন? কেন, কি হলো? খুশি মানুষ এজেও গোয়েন্দার চোখে ধুলো দিতে পারলেন না, আর আপনি কিনা আশা করেন বিনা মেকআপে পুলিশকে ঠেকাতে পারবেন? গলা অব্দি ঘোমটা টেনে দেবো? পুলিশ যদি ঘোমটা তুলে দেখে? আচ্ছা, মুসলমানি বোরখা পরলে হয় না? সে তো আরো সন্দেহজনক। পুলিশ অত বোকা নয়। তাহলে উপায়? ঠিক আছে। দুই চোখে জিজ্ঞাসা নিয়ে তাকালো নূপুর। শোয়ার ঘরে ঢুকলো অচল। ওয়ার্ড্রোব খুলে নিচের ড্রয়ার থেকে একটা পুরনো ট্রাউজার, একটা কোট আর একটা শার্ট বের করে ফেলল। খুশি মুখে বলল, যাকে রাখো সেই রাখে। এইগুলো আমার 5-7 বছর আগেকার। কে জানতো আজ কাজে লেগে যাবে। আলনা থেকে একটা ফেল্ট হ্যাট নূপুরের মাথায় বসিয়ে দিয়ে অচল ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 10 বাদে নতুন রূপচর্চায় বেরিয়ে এলো নূপুর। 1 মিনিট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অচল বলে, আপনার মেকআপের বক্স থেকে ভুরু আঁকা পেন্সিলটা দিন তো। কি হবে? দিয়েই দেখুন না। পেন্সিল এনে দিতেই অচল বলল, অফেন্স নেবেন না যেন। চোখ বন্ধ করুন। হতবাক হয়ে নূপুর চোখ বুঝল। ব্যাস, নিশ্চিন্ত। এইবার নূপুর চ্যাটার্জিকে চেনে কার সাধ্যি? চোখ খুলুন। চোখ মেলতেই চোখ পড়ল ড্রেসিং গাউনের আরশির ওপর। আর একটু হলে নূপুর বুঝে চেঁচিয়ে উঠত। তার টিকালো নাকের নিচে এবং গোলাপি ঠোঁটের ওপরে সূক্ষ্ম একজোড়া গোফের রেখা। সিঁড়িতে দেখা, একেবারে মুখোমুখি, সেই পরিচিত পালিশ করা টাক। একগাল হেসে দুন্দুবিবাবু বললেন, হ্যাঁ, কই যান? হাতে সুটকেস দেখছি যে। অচলকে বাধ্য হয়ে দাঁড়াতে হলো। চেঞ্জে যাচ্ছি। তাই নাকি? কোনখানে? এই কাছে পিঠে, লালটিলা। তা একা যাইতে আছেন কেন? বউঠান কই? বউঠান? ও হ্যাঁ, তিনি আগেই চলে গেছেন। ও তাই কন, হনিমুনে যাইতে আছেন? কি জ্বালা! হানিমুন কোথায়? আরে আমি চেঞ্জে যাচ্ছি। একই কথা, কপত কপতি নীলা সেন্সে গেলে তারে হনুমুনি কয়। আমিও বুঝি রে মশাই, আমিও একদিন লভ ম্যারেজ করছিলাম। লাভ ম্যারেজ? অচলের চোখ দুটো গোলাকার হয়ে উঠল। হ, তখন আমার এক মাথা চুল আছিল। আর সেই দেখা আমার ওয়াইফ একেবারে লাভ এট ফার্স্ট সাইট। অচলের পেছন থেকে খুক করে একটা শব্দ শোনা গেল। সেদিকে তাকিয়ে দুন্দুবিবাবু বললেন, আপনার পেছনেও সাহেব সোক্রাটিকে অসল বাবু, বউঠানের মুখখান যেন বসানো। মানে আমার শ্বাস সম্বন্ধী। ও বেশ কিষ্ট কিষ্ট চেহারা। তা পশ্চিমে যাইবেন, টিকিট আগে বাগে কাটছেন তো? স্টেশনে যা ভিড়। মোটেরেই যাব, এই তো 100 মাইলের মধ্যে। আচ্ছা চলি। তরতরিয়ে কয়েক ধাপ নেমে এলো অচল। মুখে রুমাল চেপে নূপুরও। অচল কিন্তু আবার উঠে এলো। বলল, আর হ্যাঁ, একটা কথা, আমি যে লালটিলা যাচ্ছি কাউকে বলবেন না যেন, প্লিজ। রাম কহ, আমি যা শুনি ব্যাবাক হজম কইরা ফেলাই। কিচ্ছু চিন্তা করবেন না। আসেন আসেন, দুর্গা দুর্গা। একটু বাদেই নিচ থেকে অস্টিন কেমব্রিজের গর্জনটা দূরে মিলিয়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গেই 1929 সালের বনেদি ফোটখানা পাড়া কাঁপিয়ে এসে হাজির। সিঁড়িতে আবার জুতোর আওয়াজ পেয়ে দুন্দুবিবাবু ফিরে তাকালেন। ভানুজহর তাকে একরকম ঠেলেই উপরে উঠে গেল, কিন্তু অচলের ফ্ল্যাটের দরজায় তালা দেওয়া। ভানু বলল, তাই তো। নাই তো। দুজনেই সিঁড়ির ধাপে বসে পড়ল। পেছন থেকে গলা বাড়িয়ে দুন্দুবিবাবু বললেন, কারে খোঁজেন স্যার? অচল মুখার্জি। আরে এই মাত্র মোটরে সাইপা হনিমুনে গেছেন। হানিমুনে? কোথায় গেছে বলতে পারেন? সেটি কমো না। বলুন না দয়া করে, বিশেষ একটু দরকার, ভীষণই জরুরি। মাফ করেন মশাই, কইতে পারুম না। দুন্দুবিবাবু অটল। চুরোটটা দাঁতের মধ্যে চেপে ধরল ভানু। হোপলেস। দোহাই দাদা, কেসটা খারাপ করবেন না। 25,000 টাকা মাঠে মারা যাবে। বলুন, অচল মুখার্জি কোথায় হানিমুন করতে গেছে? দিল্লি, আগ্রা না কাশ্মীর? দূর মশাই, মাডাটা আপনার খারাপ।
বউ গেল লাল টিলা আর সে যাইবে গিয়া কাশ্মীর। যান যান, পর দেখেন, আমি কমু না। অচল বাবু কোনখানে গেছে কিছুতেই কমু না। নিজের ফ্ল্যাটে ঢুকে দুন্দুবিবাবু দরাম করে দরজাটা বন্ধ করলেন, আর ভানুজহর একসঙ্গে বলে উঠল, ইউরেকা, লালটিলা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হেডলাইটের আলোয় দেখা গেল কারা যেন হাত তুলে গাড়ি থামাতে চলেছে। অদূরে রেল লাইনে একটা লেভেল ক্রসিং। গাড়ি থামাতেই টর্চের আলো পড়ল মুখে, পুলিশের টর্চ। গুরুগম্ভীর গলায় প্রশ্ন শোনা গেল, নাম? অচল মুখার্জি। যাওয়া হচ্ছে কোথায়? লালটিলা। কেন বলুন তো, কি ব্যাপার? দিল্লির এক ডাক্তারের মেয়ে পালিয়ে গেছে, আমরা তাকে খুঁজছি। আপনার সঙ্গে এটাকে? ইনি আমার মানে ওই ব্রাদার ইন ল। নাম কি? নাম মানে নকল চ্যাটার্জি। নামের বাহার তো খুব, কিন্তু চেহারা তো দেখছি মেয়ে মেয়ে। কোট প্যান্টের আড়ালে নুপুরের সর্বাঙ্গ যেন হিম হয়ে গেল। কপালে, নাকে এবং ঠোঁটের ওপর বিনবিন করে দেখা দিল ঘাম। অচল তাড়াতাড়ি বলে ওঠে, আগে হ্যাঁ স্যার, ঠিক ধরেছেন। যাত্রায় ফিমেল পার্ট করে কিনা, মাওরার সখীও সাজে। বটে, কিন্তু এই গরমে স্যুট পড়েছে কেন? হ্যাঁ ছোকরা, ঘেমে নিয়ে যাচ্ছ দেখছি। কলের পুতুলের মতো নুপুর পকেট থেকে রুমাল বার করে মুখের ঘামটা মুছে ফেলল, আর নুপুরের দিকে তাকিয়ে অচলের মুখটা শুকিয়ে গেল। তাড়াতাড়ি বলল, এই রে, রাধা সেজে সেজে এর আবার মৃগী রোগ হয়েছে কিনা, ঘামতে শুরু করলেই ফিট হয়। আমরা যেতে পারি স্যার? আচ্ছা যান। বড় মুহূর্তেই অচলের পা অ্যাক্সিলেটারে চেপে ধরল। হাওয়ায় উড়িয়ে গেল অস্টিন কেমব্রিজ। লেভেল ক্রসিং পার হয়ে অচল বলল, আর একটু হলেই হাতে দড়ি দিয়েছিলেন আর কি। ভাগ্যিস অফিসারের নজর পড়েনি। কি হয়েছে? লালটিলায় যখন এলো তখন অনেক রাত। জানা একটা হোটেল কম্পাউন্ডে অস্টিন কেমব্রিজখানা থামল। দোতলায় একটাই মাত্র খালি ঘর আছে, তাই সই। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে পোশাক বদলে দুজন যখন একটি চেয়ারে বসল ক্লান্তিতে, তখন তাদের চোখ জুড়িয়ে আসছে। খাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, সেটা পথেই সারা হয়েছে। এবার শুয়ে পড়া যাক। আপনি ঘরে আর আমি বারান্দায়। আপনি ঘরে, আমি বারান্দায়। তা হয় না। খুব হয়। উফ, এক গুয়েমি মেয়েদের স্বভাব। আচ্ছা, আপনার কথাও থাক, আমার কথাও থাক। ঘরে জোড়া খাট ছিল। অচল একটা টেনে নিয়ে ওধারে গেল। সুটকেস থেকে নুপুরের একটা শাড়ি নিয়ে ঘরের মাঝামাঝি টাঙিয়ে দিল পার্টিশন করে। তারপর বলল, আর কথা নয়, ঘুমিয়ে পড়ুন। দুজনেই শুয়ে পড়ল দুখানা খাটে। মাঝে রইল শাড়ির পার্টিশন। পাহারা দিতে লাগলো একটা দেওয়ালগিরি। ওদিকে সেই 1929 সালের ফোটকান হাঁপাতে হাঁপাতে লালটিলার সীমানায় এসে পৌঁছল। ভানু বলল, যত হোটেল আছে সব খুঁজে দেখতে হবে। এবার দেখি ভানু গোয়েন্দার হাত ফসকে শ্রীমান অচল কেমন করে সচল হয়। বাছাধন, ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি, কি বলিস? উত্তরে ভানুর পাশ থেকে একটা আওয়াজ এলো। এই জহর, ঘুমোচ্ছিস? না না, ঘুমাবো কেন? চোখ বুঝে ভাবছিলাম। চোখ খুলে ভাব, ঘুম তাড়ানো চকলেট খেয়ে নে। আমি রাস্তার ডান ধারে লক্ষ্য রাখছি, তুই বাঁ ধারে রাখ। লালটিলার হোটেলগুলোতে কোনো গ্যারেজ নেই, সুতরাং অচল মুখার্জির গাড়ি যেখানে পাবি জানবি সেই হোটেলেই ওরা উঠেছে, বুঝলি? ঘুমের জন্যই শোয়া, কিন্তু শোয়ার পর আর ঘুম নেই। লালটিলার রাত ঝিমঝিম করছে। বারান্দার দিকে জানালাটা খোলা। খানিক আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। দেখা যাচ্ছে বৃষ্টি ধোয়া এক টুকরো ফেরোজা রঙের আকাশ আর এক মুঠো ফিকে জ্যোৎস্না। অনেক দূরে কোথায় যেন বুনো বাঁশি বাজছে, আর তার সঙ্গে ঢাকের গম্ভীর আওয়াজ। শুনতে বেশ ভালোই লাগছে। পাশ ফিরে শোল নুপুর। শাড়ির পার্টিশনের ওপারে যে মানুষটা শুয়ে, সে কি জেগে নাকি ঘুমিয়ে আছে? এমন রাতেও কি কারো ঘুম আসে? কি ক্ষতি হতো যদি সারা জেগে থাকতো? অদ্ভুত মানুষ। যাই হোক, ঘুমোক সে পড়ে পড়ে। নুপুর কিন্তু আজ জেগে থাকবে সারা রাত। বিছানায় উঠে বসল নুপুর। তারপর আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে এলো বারান্দায়। এদিকটা হোটেলের পেছন দিক। উঁচু নিচু ধুধু মাঠ, গাছগাছালির ছোপ, আকাশে হেলান দেওয়া টিলার শাড়ি, আর তারই মাথায় আধখানা
মোটা টিপের মতো ভাঙা চাঁদ। আজকের রাতটা আশ্চর্য। 22 বছর বয়সে নূপুরের এই প্রথম মনে হলো যে তার বড্ড একা লাগছে, অথচ জলজ্যান্ত একটা মানুষ তার ঘরের মধ্যে দিব্যি ঘুমোচ্ছে। চোখ পড়তেই হঠাৎ খুশিতে নূপুরের বুক তোর যেন ঢেউ খেলে গেল। বারান্দার ওপাশে সিগারেট হাতে দাঁড়িয়ে অচল না? চুপ করে দাঁড়িয়ে কি ভাবছে ও? এগিয়ে গেল নূপুর, বলল, ঘুমননি? ঘুম আসছে না। সে কি, কেন? একটু থতমত খেলো অচল। তারপরে একটু থেমে ও আবার জিজ্ঞাসা করল, মশা, আপনি ঘুমোননি কেন? ছাড় পোকা। আচমকা ভানুর কোনোয়ের গুঁতোকে ধর্মার করে জেগে উঠল জহর। চাপা গলায় ভানু বলল, দেখেছিস? হ্যাঁ। কি দেখেছিস? কোলা ব্যাং। সে তো আমাদের পাশেই বসে আছে। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আরে রাগ করছিস কেন, বল না কি দেখবো। এই বাড়ির কম্পাউন্ডে একখানা মোটর দেখতে পাচ্ছিস? পাচ্ছি। টর্চটা নিয়ে ওর নাম্বারটা দেখে আয়। টর্চ হাতে নেমে গেল জহর। ফিরে এসে বলল, 109। অচল মুখুজ্জের গাড়ি। সুতরাং এই হোটেলেই ওরা উঠেছে। শিওর অ্যান্ড সার্টেন? দরজায় ধাক্কা দেবো? না, ধাক্কা দিলে ওরা জেনে ফেলবে। অন্য উপায় ঢুকতে হবে। আয়। বনেদি ফোর্টখানা খানিকটা তফাতে রেখে দুজন পা টিপে টিপে গিয়ে দাঁড়ালো হোটেলের কম্পাউন্ডে। বাড়িখানা নিঝুম, সব ঘরেই অন্ধকার। কম্পাউন্ড দিয়ে ঘুরে ওরা গেল হোটেলের পেছনে। সেদিকেও একটা দরজা, কিন্তু বন্ধ। এদিকটা একেবারেই নির্জন। দারোয়ান বা চাকর বাকরের কোনো চিহ্নও নেই। ফিসফিস করে জহর বলল, এ কি, দরজা বন্ধ যে, ঢুকবি কি করে? গোয়েন্দার কাছে কিছুই অসম্ভব নয়। রবার্ট ব্লেক বড় বড় দুর্গ প্রাসাদে কি করে ঢুকতো জানিস? না তো। দেখাচ্ছি দাঁড়া। ভানু চলে গেল। গাড়ির ভেতর থেকে নিয়ে এলো একটা রোপ ল্যাডার, আংটা লাগানো দড়ির মই। ওপর দিকে তাকিয়ে দেখলো দোতলা ঘরগুলোর সামনে সারি সারি ফুল বারান্দা। সেদিকে লক্ষ্য করে ভানু দড়ির মই ছুটতেই একটা বারান্দার আলসে আটকে গেল আংটাটা। ভানু বলল, নে, উঠে পড়। আমি? তুই না তো আমি। না মানে আমার ওয়েটটা একটু বেশি কিনা, যদি ছিঁড়ে টিড়ে। ইডিয়েট, হাতি চললেও এই দড়ি ছিঁড়বে না। ওঠ। দুগ্গা দুগ্গা বলেই মইয়ে জহর পা দিল। আর ঠিক সেই সময় ঘরের বারান্দায় বেরিয়ে এলো নূপুর আর অচল। তরুণ বয়সে এরকম ইনসমনিয়া বা অনিদ্র রোগ হয়, যেটা দেখা যায় অবিবাহিত কুমার ও কুমারীদের মধ্যে। আর সেই রোগে আক্রান্ত হলে কল্পিত মশা এবং ছাড়পোকা কামড়াতে শুরু করে। অচল আর নূপুরকে আজ সেই রোগেই ধরেছে। জায়গাটা বেশ না? রাতটাও চমৎকার। এখানে কিছুদিন থাকলে কেমন হয়? বেশ হয়, কিন্তু এখানে যদি কেউ জানতে চায় আমি কে, কি বলবেন? সে যা হয় একটা বলে দিলেই হবে। আমি কিন্তু আর কোট প্যান্ট পরতে পারবো না। সে নাই বা পড়লেন, এখানে তো আর ভানু জহর নেই। ভয়টা কিসের? ওহ, টিকটিকি দুটো কি দৌড়টাই না করিয়েছে আমাদের। সত্যি, গোয়েন্দারা যে এমন ছিনে জোঁক, আগে জানতাম না। এখানে পালিয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে নূপুর আটকে উঠল। ও কি, দেখুন দেখুন। মুখ বাড়ি অচল দেখল তাদেরই বারান্দা থেকে একটি দড়ির মই নিচে নেমে গেছে, আর তারই মাঝামাঝি ঝুলছে একটা বস্তা। না 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 না, বস্তা নয়। আবছা চাঁদের আলোয় অচল ঠাহর করে দেখল সেটা গজকচ্ছপের মতো একটা অদ্ভুত প্রাণী। দড়ি ধরে নাড়াচাড়া দিতেই সে প্রাণীটা যেন হাউমাউ করে চেঁচিয়ে উঠল, এই এই নাড়া দিচ্ছ কেন, নাড়া দিচ্ছ কেন, পড়ে যাবো যে। কে কে তুমি? এই আমি 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 কে? শিগগিরই বলো, নইলে। দড়িটা সজোরে নাড়া দিল অচল। লোকটা এবার প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই আর কি হচ্ছে, বলছি না পড়ে যাব। আমি জহর, ভানু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট। এক মুহূর্তের জন্য অচল সত্যিই অচল হয়ে গেল। এখানেও ভানু জহর? এই লাল টিলাতেও? দুনিয়ার কোথাও কি ওদের হাত থেকে নিষ্কৃতি নেই? হঠাৎ খুন চেপে গেল অচলের মাথায়। দুহাতে দড়িটা ধরে পাগলের মতো ঝাঁকানি দিতে শুরু করলো। আর অতিকায় শিম্পাঞ্জির মতো শূন্যে দোল খেতে খেতে জহর ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে ভানু রে, আমি চললাম ভানু, তোকে কত জ্বালিয়েছি, সব ক্ষমা করে দিস ভাই।
এই অবাগা জহরের জন্য দুফোঁটা চোখের জল ফেলিস? ভয় পাচ্ছিস কেন? ব্যালেন্স ঠিক রাখ। আর ব্যালেন্স আমার হয়ে এসেছে। তোকে ছেড়ে যেতে আমার প্রাণটা ফেটে যাচ্ছে ভাই। আমি পরলোকে তোর জন্য অপেক্ষা করব, শিগগিরই আসিস। জহরের সেই গগনভেদী বিলাপে শেষ রাত্রের নিস্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দেখতে দেখতে হোটেলের ঘরে ঘরে আলো জ্বলে উঠল। খুলে গেল দরজা। বেরিয়ে এলো ঝুড় বারান্দায় বোর্ডারদের দল, হইচই করে। চারিদিকে হইচই। শুকনো মুখে নূপুর বলল, এ কি করলেন? এখনই ধরা পড়ে যাব যে। আর 1 মিনিটও দেরি নয়, কোট প্যান্ট পরে নিন। হোটেলের হইচই ক্রমেই বেড়ে চলেছে। খিড়কির দরজা খুলে ঘুম চোখে বেরিয়ে এলো এক দারোয়ান, হাতে পাকা বাঁশের লাঠি। চোর নেই বাবা, পরলোক কা যাত্রী হ্যায়। কিছু না বুঝে হাঁ করে রইল দারোয়ান। আর এর মধ্যে জহর যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠে গেল। বলতে বলতে হোটেলের মধ্যে ঢুকে পড়ল ভানু। আর হাঁপাতে হাঁপাতে ঘামতে ঘামতে দড়ির মই বেয়ে উঠতে লাগলো জহর। আলসে টপকে ওরা যখন বারান্দায় নামলো তখন অন্ধকার। ধরা পড়ার ভয়ে নূপুর আলো নিভিয়ে দিয়েছে নিশ্চয়ই। কিন্তু জহরের ভাগ্য ভালো। অন্ধকার ঘরে পা দিতেই নূপুরের দেহের সঙ্গে ধাক্কা, আর সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে চাপটে ধরল জহর। পরক্ষণেই একটা তিরিক্ষি আওয়াজ শোনা গেল। আহ, আমি ভানু, ছাড়, ছেড়ে দে বলছি। ক্যাডাভ্যারাস কোথাকার। জহরের হাত দুটো আলগা হয়ে খসে পড়ল। পকেট থেকে দেশলাই বের করে ভানু দেওয়ালগিরি ছেড়ে দিল। অচল আর নূপুরের ছায়াটুকুও নেই ঘরে। একটা ঠাট্টার মতো শাড়ির পার্টিশনটা পড়ে রয়েছে শুধু। করিডোরে বেরিয়ে এলো ভানু, আর পিছু পিছু জহর। টর্চের আলোয় চারিদিকে ভালো করে তাকিয়ে দেখল। করিডোরের শেষ প্রান্তে বাথরুমের দরজাটা বন্ধ। দৌড়ে গিয়ে ভানু দরজা ঠেলতেই খুলে গেল। বাথরুমের ভেতরে আর একটা দরজা হাট করে খোলা, আর সেই দরজাটা একতলা অবধি নেমে গেছে, ঘোরালো একটা সিঁড়ি ধরে। সেই সিঁড়ির মাথায় ভানু তাকিয়ে দেখল যে হোটেলের কম্পাউন্ডে অস্টিন ক্রেমব্রিজখানা আর নেই, পালিয়েছে। অচল আর নূপুর ফের পালিয়েছে। ভানু আর দাঁড়ালো না। জহরকে নিয়ে লোহার সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নেমে এলো কম্পাউন্ডে, তারপর রাস্তায়। জহর তখনও হাঁপাচ্ছে, বলল, অচল মুখার্জি বোধহয় ভোজবাজি জানে রে। কোথায় হাওয়া হলো বলতো? টর্চের আলোয় ভিজে রাস্তাটা লক্ষ্য করে জহর বলল, যেদিক থেকে এসেছিল সেই দিকেই। কি করে বুঝলি? অচলের গাড়ির টায়ারের দাগ কোন দিকে গেছে দেখ না। ও, একেই বলে ব্রেন। ভানু রে, তুই সাক্ষাৎ রবার্ট ব্লেক। শেষ রাতে অন্ধকারে ছুটে চলেছে অস্টিন কেমব্রিজ। এবার একটু ঘুমিয়ে নিন। সিটের গায়ে হেলান দিয়ে নূপুর এতক্ষণ চুপচাপ বসেছিল। ঘুম দেশ ছেড়ে পালিয়েছে ভানু জহরের তাড়া খেয়ে। তাই বটে, ওরা যেন কানামাছি খেলছে আমাদের সঙ্গে। খুব বেঁচে গেছি এ যাত্রায়। একটা স্টেশনের কাছাকাছি এসে পড়েছিল তারা। গাড়ির স্পিড একেবারে কমিয়ে দিল অচল। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের একধারে একটা ছোট চালাঘরে টিমটিমে আলো জ্বলছে। লরিওয়ালাদের জন্যই বোধহয় দোকানটা রাতভরও খোলা থাকে। অচল তারই সামনে গাড়িটা থামালো। ছুটোছুটি করে দম বেরিয়ে গেছে, একটু চা পেলে মন্দ হয় না, কি বলেন? অচল নেমে গিয়ে দুবার চা নিয়ে এলো। চায়ে চুমুক দিয়ে নূপুর জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছি আমরা? আবার কলকাতায়? দিক বিদিক জ্ঞান হারিয়ে পালিয়ে এসেছি, কিছুই ঠিক করিনি। ভোর হওয়ার আগেই ঠিক করা দরকার। আচ্ছা, সুন্দরবন গেলে কেমন হয়? সুন্দরবনে? সেখানে তো বাঘ আছে। কিন্তু ভানু জহর তো নেই। অন্ধকারের মধ্যে হঠাৎ তিরিক্ষি গলায় শোনা গেল, হ্যান্ডস আপ। আর অন্ধকার ফুঁড়ে ছায়ামূর্তির মতো বেরিয়ে এলো দুটি অদ্ভুত চেহারা। ঠাস করে চায়ের ভার পড়ে গেল অচল আর নূপুরের হাত থেকে। আচমকা ভূত দেখলেও ওরা বোধহয় এতটা চমকে উঠত না। ভানু আর জহর সেই 1929 সালের ফোর্ড গাড়িতে পিছু করে তারা অস্টিন কেমব্রিজকে ধরে ফেলেছে। চা খেতে খেতে অচল আর নূপুর টেরই পায়নি। ভানুর হাতে একটা পিস্তল, সেটা অচলের দিকে উঁচিয়ে তেমন তিরিক্ষি গলায় সে আবার বলল, আই সে হ্যান্ডস আপ। তুলুন তুলুন, হাত তুলুন। এর মানে? ডক্টর দিগম্বর চ্যাটার্জির মেয়ে মিস নূপুর চ্যাটার্জিকে হরণ করার দায়ে আমি আপনাকে অভিযুক্ত করলাম। কি বাজে বকছেন? কোথায় নূপুর চ্যাটার্জি? আর ব্লাফ মেরে কোনো লাভ নেই অচলবাবু।
ভানু গোয়েন্দার এক্সরে চোখ আছে। মিস চ্যাটার্জি আপনার পাশেই, ওকে নামিয়ে দিন। নামিয়ে দিন বললেই নামিয়ে দিতে হবে? শিওর অ্যান্ড সার্টেন। কেন, কি জন্যে? ডক্টর চ্যাটার্জি আসছেন, তার হাতে তার মেয়েকে ফিরিয়ে দেব। সভয়ে নূপুর অচলের একখানা হাত আঁকড়ে ধরল, আর গাড়ির সেলফ স্টার্টার অমনি হুঙ্কার ছাড়ল। পিস্তল হাতে ভানু চেঁচিয়ে ওঠে, পালাবার চেষ্টা করবেন না, করলেই কিন্তু ফায়ার করব। কেন গোয়ার তুমি করছেন স্যার? একবার মরে গেলে বাঁচবার তো আর চান্স পাবেন না। অচল গিয়ার টানল। ভানু আবার চিৎকার করে ওঠে, স্টপ, এক্ষুনি গুলি করব কিন্তু। এই 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 করলাম। জহর তাড়াতাড়ি দোকানে হাত চাপা দিল, আর থরথর করে কাঁপতে কাঁপতে চোখ বুজে পিস্তলের খোঁড়া টেপে দিল ভানু। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রইল। প্রথম পর্বটি ভালো লাগলে লাইক, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।